আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গত যে ক্লাসটা গেছে, আশা করি গত হচ্ছে পিএইচপি 1 ক্লাস গেছে। তো সেই ক্লাসে আমরা কিভাবে জ্যাম্প ইনস্টল করতে হয় এবং হচ্ছে ব্রাউজার হিট করতে হয় দেখছি। কি ব্রাউজার হিট দেখাইছে? আচ্ছা, ব্রাউজার হিট দেখাইছে এবং ভ্যারিয়েবল নিয়ে বিভিন্ন কাজ দেখাইছে। আমি আশা করি, আমি যেহেতু ছিলাম না, তো আজকে আমি একদম বেসিক থেকে আমি আরেকবার ধরবো। যেহেতু বেসিকটা যদি একটু ভালোভাবে আমরা শিখতে পারি, সেক্ষেত্রে আমাদের পিএইচপি বলেন, জাভা বলেন, পাইথন বলেন, সি, সি প্লাস প্লাস, সি শার্প, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমার হচ্ছে যে বেসিক যে কনসেপ্টগুলো সবগুলোই সমান থাকে, মানে একই, কিন্তু স্ট্রাকচারগুলো একটু ভিন্ন হয়ে থাকে, এই, এছাড়া কিছুই না। তো আমরা যদি একটা একটু ভালোভাবে জানি, তো সেক্ষেত্রে আমাদের বাকিগুলো অনেকটাই ক্যাচ করতে পারবো খুব অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, তো আমরা চলে যাই। তো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে, ওকে, তো প্রথমত আমরা যেটা করব, আজকে যে টপিকগুলো নিয়ে একটু আলোচনা করব, সেটা আমি যদি শর্টে একটা ওভারভিউ দেখাই, সেটা হচ্ছে প্রথমত পিএইচপি বেসিক, যেটা আমার ভ্যারিয়েবল জিনিসটা আসলে কি, বা ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে নিয়ে কাজ করতে হয়, এটা দেখব। ডেটা টাইপস, অবশ্যই আমাদের ডেটা টাইপস সম্পর্কে ধারণা রাখতে হবে। এরপর হচ্ছে স্ট্রিং ম্যানিপুলেশন, এটা অতটাও কাজে দেয় না, আবার দেয় অনেক ক্ষেত্রে, এটাও দেখব। এরপরে আছে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, যেমন কি কি আছে, ইফ, ইলস, নেস্টেড ইফ এলস, এরপরে সুইচ কেস, এটা দেখব। লুপ দেখব, লুপের মধ্যে কি কি লুপ থাকে। পিএইচপি তে আমার 4টা লুপ থাকে, একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, আর একটা ফর এচ লুপ। এটা আমি এখানে মেনশন করি নাই, কেন করি নাই পরে বলবো। এরপরে আমরা দেখব কি ফাংশন, ফাংশনের ক্ষেত্রে কি কি দেখব, কিভাবে ফাংশন আমার ডিক্লেয়ার করতে হয়, কিভাবে কল করতে হয়, এবং প্যারামিটারাইজড ফাংশন দেখব, ডিফল্ট ফাংশন দেখব, এবং কিভাবে আমাদের ফাংশনকে আমরা রিটার্ন করতে পারি, বা ফাংশনের মধ্যে কিভাবে অল্প সময়ের মধ্যে বা অল্প কোড করে কিভাবে কাজগুলো করা যায়, সবগুলো আমরা আজকের এই ক্লাসে শিখব। ঠিক আছে, ওকে। তো প্রথমত আমরা চলে যাব জ্যাম্প, আমাদের যে হচ্ছে সফটওয়্যারটা আমরা ইনস্টল দিয়েছিলাম, তো ওখানে যাই, এখানে চলে যাব। এখান থেকে আমাদের যে htdocs নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে যাব। এখানে আমি হচ্ছে ফোল্ডারে একটা নাম দিচ্ছি, নাম দিলাম হচ্ছে, জাস্ট দিলাম আইসিটি, নরমাল। ঠিক আছে, এখন এই আইসিটিটাকে এখন আমি ভিএস করে ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে যেটা ওপেন করলাম, এখন এখান থেকে আমাদের কি করতে হবে, পিএইচপির একটা ফাইল আমাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো আমরা এর আগে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় দেখছি, তাই না? তো আজকে আমরা দেখব কিভাবে পিএইচপি আমার ফাইলটাকে এখানে ক্রিয়েট করব। তো প্রথমত আমাদের একটা নাম দিতে হবে, আমি নাম দিলাম হচ্ছে ইন্ডেক্স ডট, এখন দেব এক্সটেনশন হিসেবে কি দিব, পিএইচপি। পিএইচপি অবশ্যই কি হবে আবার, ছোট হাতের। ঠিক আছে, দিলাম। তো পিএইচপি ফাইলটা আমার এখানে ওপেন হয়ে গেছে, কিন্তু পিএইচপি একটা স্ট্রাকচার আছে, শুরু এবং শেষ, এটা আমাকে বলে দিতে হবে। ঠিক আছে, তো এটা কিভাবে বলে, প্রথমত একটা লেস দেন, এরপরে একটা ওয়ার্ড, এরপর এখানে লিখতে হবে কি, পিএইচপি, এবং এটাকে আবার লাস্টে আমার একটা ওয়ার্ড এবং লাস্টে গ্রেটার দেন দিয়ে শেষ করতে হবে। এটা হচ্ছে আমার পিএইচপি এর স্ট্রাকচার। এর মধ্যে যদি আমি কোনো কিছু লিখি, তার মানে বোঝা যাচ্ছে যে এটা আমার পিএইচপি একটা ফাইল, এবং এই পিএইচপি এর মধ্যে আমি কোনো কিছু পিএইচপি কোড লিখছি। ঠিক আছে, ওকে। তো প্রথমত আমাদের যে কথাটা ছিল সেটা হচ্ছে, আমি যদি এখানে যাই, একটু ভালোভাবে খেয়াল করবেন, পিএইচপি তে ভ্যারিয়েবল ঘোষণার যে নিয়মটা, আমরা আগে একটু এইটা একটু ভালোভাবে জানি। হ্যাঁ, প্রথমত বলা হয়েছে যে ভ্যারিয়েবল অবশ্যই ডলার চিহ্ন দিয়ে শুরু করতে হবে। এই চিহ্নটার নাম কি, ডলার চিহ্ন। তো পিএইচপি তে আমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য প্রথম কি কাজ করতে হবে, ডলার চিহ্নটা আমার দিতে হবে। দ্বিতীয়ত কি, প্রথম ক্যারেক্টার অবশ্যই একটি অক্ষর, অক্ষরটা ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত হতে পারে, বড় হাতের এ থেকে জেড পর্যন্ত হতে পারে, বা আন্ডারস্কোরও হতে পারে। ঠিক আছে, আচ্ছা। সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত প্রথম ক্যারেক্টার হিসেবে ব্যবহার করা যাবে না, যাবে না। ওকে, এরপরে কি বলছে, পিএইচপি তে ভ্যারিয়েবল, আচ্ছা, 4 নম্বর অপশনে কি বলা হয়েছে, বলছে যে পিএইচপি তে ভ্যারিয়েবল কেস সেনসিটিভ, অর্থাৎ এটা অর্থাৎ মানে কেসের মতো কাজ করবে। যদি আমি সবগুলো ছোট হাতের অক্ষর দিই বা সবগুলো বড় হাতের অক্ষর দিই, তো সেক্ষেত্রে আমার টোটালি দুইটা কি হবে, ডিফারেন্ট হবে, এক হবে না। যেমন এখানে কি বলছে দেখেন, ডলার সাইন দা বলছে নেম, ছোট হাতের কিন্তু সবগুলো ক্যারেক্টার,
আর এখানে আবার কি বলছে, ডলার চিহ্ন দিয়ে বড় হাতে একটা এন দিছে, বাকি অক্ষরগুলো ছোট হাতে। অবশ্যই দুইটা কিন্তু আমার কি হবে, ডিফারেন্ট হবে, ঠিক আছে। অবশ্যই এটা কেস সেনসিটিভ, মানে কেসের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এরপরে 5 নাম্বারে কি বলছে, ভ্যারিয়েবলে ডাটা রাখার জন্য অবশ্যই আমার ইকুয়াল যে সাইনটা আছে, এটা আমার চিহ্নটা অবশ্যই ব্যবহার করতে হবে। আমরা নর্মালি আপনারা যারা সেকেন্ড সেমিস্টারে পাইথন করে আসছেন বা এখনো করতেছেন, যে আপনারা যারা ফোর্থে জাভা করে আসছেন, নর্মালি কিন্তু করতে হয়, তাই না? ওকে, তো আমি যদি ভ্যারিয়েবল বিষয়টাকে যদি একটু সংক্ষেপে বলি, সেক্ষেত্রে কোন একটা পাত্র, পাত্র তো সবাই জানি তাই না, এই পাত্রটাকে আমরা ভ্যারিয়েবল হিসেবে কল্পনা করতে পারি, এবং পাত্রের মধ্যে যখন কোনো কিছু আমরা রাখবো সেটাকে আমরা ভ্যালু হিসেবে কল্পনা করতে পারি। লাইক ধরেন একটা জগ, জগকে ধরতে পারি আমি কি ভ্যারিয়েবল, এবং জগের মধ্যে যে আমি পানি ঢালতেছি এই পানিটাকে আমরা ব্যবহার করতে পারি ভ্যালু। ঠিক আছে, এটা একদম বাস্তব একটা উদাহরণ দিয়ে দিলাম, ঠিক আছে, মাথায় রাখবেন এটা। ওকে, পিএইচপি তে ভ্যারিয়েবল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় কি কি আছে দেখেন। ভ্যারিয়েবলে কোনো টাইপ নির্ধারণ করতে হয় না। পিএইচপি তে কোনো ধরনের টাইপ, যেমন ইন্টিজার, ফ্লোট বা হচ্ছে বুলিয়ান, স্ট্রিং, এগুলো আমার মেনশন করতে হয় না, ঠিক আছে, অটোমেটিক্যালি সে বুঝে যায়। ওকে, পিএইচপি স্বয়ংক্রিয়ভাবে ডেটা টাইপ নির্ধারণ করে, যেটা বললাম আর কি, যে অটোমেটিক্যালি সে বুঝে যায়, অনেকটাই পাইথনের মতো। ওকে, স্ট্রিং যুক্ত কনকাটিনেট করতে, স্ট্রিং যুক্ত কনকাটিনেট অর্থাৎ একাধিক স্ট্রিং কে যদি আমি এক জায়গায় যুক্ত করতে চাই, সেই ক্ষেত্রে আমার ডট এই অপারেটরটা ব্যবহার করতে হয়। এই ক্ষেত্রে আমরা ডেটা টাইপ নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তার আগে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার এবং ভ্যারিয়েবল কিভাবে নিতে হয় এটা আমরা একটু দেখে আসি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে যাই, এখানে গিয়ে প্রথমত আমি কি করব, একটা ভ্যারিয়েবল নিব। তো ভ্যারিয়েবল নেওয়ার জন্য প্রথমত আমার কি করতে হবে, একটা ডলার সাইন দিতে হবে, তাই না। তো আমি এখান থেকে একটা ডলার সাইন দিলাম, দেওয়ার পরে এবং ভ্যারিয়েবলের একটা নাম দিতে হবে। আমি কি নাম দিলাম, আমি নাম দিলাম হচ্ছে নেম দিলাম, ঠিক আছে, নেম দিলাম। নেম দেওয়ার পরে এরপরে আমার কি দিতে হবে, একটা ইকুয়াল দিতে হবে অবশ্যই। আর আমার যে নামটা, যেটা কিভাবে ভ্যালিড হবে, অবশ্যই এটা ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত অথবা বড় হাতের এ থেকে জেড পর্যন্ত। এবং নাম্বার যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো, কিন্তু প্রথমত আমরা ইউজ করতে পারবো না, মানে প্রথম যে অক্ষরটা হবে সেটা আমরা ইউজ করতে পারবো না, তাহলে এটা ভ্যারিয়েবল হিসেবে গণ্য হবে না, ঠিক আছে। ওকে, তো এখানে যাব যে আমরা একটা নাম দেব, যেহেতু নেম অবশ্যই কি হবে, আমার স্ট্রিং। আর স্ট্রিং কে কিভাবে ডিক্লেয়ার করা হয়, ডাবল কোটেশন ব্যবহার করে তার মধ্যে আমরা যদি কোনো টেক্সট লিখি সেটাই আমাদের স্ট্রিং হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আমি নরমালি আমার নামটা লিখে দিচ্ছি, ঠিক আছে, আমি আমার নামটা লিখে দিলাম। তাহলে এইটাকে বলা হলো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, এবং এই ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করা। তো এই এই যে ভ্যারিয়েবল নেম, এই নেমটাকে বলা হচ্ছে আমার ভ্যারিয়েবল, এবং এই যে মোস্তফা ইসলাম যে টেক্সট, এক কথায় স্ট্রিংটা, এটা হচ্ছে আমার ভ্যালু। আমি যদি বাস্তবে আসি তাহলে এইটা হচ্ছে আমার সেই জগ, এবং জগের মধ্যে এই হলো আমার সেই পানি, ঠিক আছে। ওকে, তাহলে এইটাকে আমি আবার আউটপুট হিসেবে কিভাবে দেখব, ঠিক আছে, এটাকে আমরা আউটপুট হিসেবে কিভাবে দেখব। তো আউটপুট দেখার জন্য আমরা মূলত কি কাজ করি, প্রিন্ট করে থাকি। পাইথনে আমরা কিভাবে প্রিন্ট করি, জাস্ট প্রিন্ট লেখার পরে একটা ফাংশন থাকে আর কি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যাই লিখি সেটাই আমার আউটপুট হিসেবে চলে আসে। আর জাভাতে আমরা কি করে আসছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অথবা প্রিন্ট এলএন, তাই তো, এটা দিলে আমাদের আউটপুটটা শো করতো। কিন্তু পিএইচপি তে এসে এই প্রিন্টটাকে একটু অন্য ভাষায় ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় ইকো। তো আমরা এখানে যাব, এখানে গিয়ে বলবো কি, ইকো। এই ইকোর মধ্যে এখন যদি আমি নামটাকে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমার যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটাকে এখানে আমার কল করতে হবে। তো এই জন্য আমার প্রথমত ডলারের যে সাইন, এটাকে অবশ্যই দিতে হবে, এরপর আমার নেম দিতে হবে, দেওয়ার পর এটাকে আমি সেমিকোলন দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমি আউটপুট হিসেবে দেখতে চাই, এখানে জাস্ট রান দিব, আমার সেটআপ করা আছে, সেক্ষেত্রে এইখানে আমার নামটা শো করবে। আপনারা যদি ব্রাউজারে যা হিট করতে চান সেটাও করতে পারেন, যেহেতু আমার জ্যাম্পটাকে আমি একটু আগে স্টার্ট দিয়ে রাখছি, অ্যাপাচি আর হচ্ছে মাইএসকিউএলটাকে আমি আমার হচ্ছে ব্রাউজারটা আমি ওপেন করে নিচ্ছি, সেক্ষেত্রে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে হিট করব, ডাইরেক্ট ব্রাউজারে গিয়ে হিট করব, অর্থাৎ ব্রাউজারে আমরা আউটপুটটাকে দেখব, ঠিক আছে। এর জন্য প্রথমত আমার কি লিখতে হবে, লোকাল হোস্ট, লোকাল লোকাল হোস্ট। এরপরে এই যে লোকাল হোস্ট, এই লোকাল হোস্টের মধ্যে আমি যে জ্যাম্প, যে আমার যে ফোল্ডারটা ছিল ওর মধ্যে কিন্তু htdocs এর মধ্যে একটা নতুন একটা ফোল্ডার খুলছিলাম, সেই ফোল্ডারটার নাম কি ছিল,
আইসিটি, সেই আইসিটিটাকে এখানে আমি লিখছি। এরপরে আইসিটির পরে আমি এই আইসিটি ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল নিছি, সেই ফাইলটার নাম কি? index.php। আমি এখানে বলবো index.php। এখন যদি আমি ইন্টার দিই সেক্ষেত্রে আমার আউটপুটটা দেখাবে। যদি আমি লোকেশনটা ভুল করি সেক্ষেত্রে কিন্তু আউটপুটটা আমার শো করবে না। আমি দেখাই, যদি এখান থেকে একটা দেখাই যে আমি এখান থেকে জাস্ট আই থেকে এন্টার দিলাম, নট ফাউন্ড, ঠিক আছে, তাহলে আমার লোকেশনটা পাই নাই। আমি এখানে ঠিক করে দিচ্ছি আবার, তাহলে আমার এখানে আউটপুটটা ঠিকঠাক মতো পাচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখলাম কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং এর আউটপুটটা ব্রাউজারে হিট করে দেখতে হয়, এবং নরমালি এখানেও দেখা যাবে যদি আমার এখান থেকে কি করা থাকে, কোড রানার, এই যে এখানে যাব, এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে কোড রানার, এটাকে আমার ইনস্টল দিতে হবে। এই যে প্রথম যে অপশনটা আছে না, কোড রানার, এটাকে আমার ইনস্টল দিতে হবে, এবং এখান থেকে আরেকটা ইনস্টল দিতে হবে সেটা হচ্ছে পিএইচপি। এই কথাটাকে আমার এখানে লেখার পর ইন্টার দিবেন। এই যে এখানে তিনটা অপশন আছে, যে পিএইচপি এলিফ্যান্ট, আর এই যে দুইটা আর কি, প্রথম দুইটা থাকবে, কোড রানার তো আমরা দিছি, তাই না। তো দুইটা ইনস্টল দিলে আপনি এখান থেকে যে এইখানে আউটপুটটা দেখতে পারবেন, ঠিক আছে। আমি এখানে টার্মিনালটা ওপেন করে নিছি, আমার সেটিং থেকে আমি টার্মিনাল করে নিছি, যার কারণে আউটপুটটা আমি টার্মিনাল দেখি। আপনারা যদি টার্মিনালটা সেটআপ করতে নাও জানেন, আপনার ওইটা সেটআপ দেওয়ার পরে, ওই কয়েকটা ইনস্টল করার পরে নরমালি যে আউটপুট যে লেখাটা আছে, আপনাদের আউটপুটটা এখানে শো করবে, ঠিক আছে। যাই হোক, নরমালি কিভাবে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হয় এটা বুঝছি। ওকে, এটা কিন্তু আমরা স্ট্রিং টাইপ নিছি, আমরা চাইলে এখানে কিন্তু অন্য ধরনেরও নিতে পারতাম। যেমন ধরেন এটাকে আমি জাস্ট কপি করলাম, কপি করে এখানে আমি দিলাম হচ্ছে, এটাকে পেস্ট করলাম, পেস্ট করে আমি নামটাকে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে ইয়ার দিলাম। আর ইয়ার অবশ্যই কি হবে, আবার ইন্টিজার টাইপ, নরমাল বোঝা যাচ্ছে। এটা কত নাম্বার ইয়ার চলতেছে, 2025। আর এখানে আমি কি দিব, নেমের পরিবর্তে কি দিয়ে দিব, ইয়ার। তো সেক্ষেত্রে এখানে যদি আমি রান করি, নিচে আমার কি দেখাবে, আউটপুটটা দেখাবে যে কি দেখাচ্ছে, 25। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি যখনই হচ্ছে এখানে কিন্তু একটা লাইন আছে, এখানে আরেকটা লাইন আছে, কিন্তু আমার আউটপুট গুলো কিন্তু পাশাপাশি চলে আসতেছে। তো পাশাপাশি যেন যেন বিষয়টা আমার না হয়, সেক্ষেত্রে আমরা দুইটা বিষয় খেয়াল রাখতে পারি। যদি আমি ব্রাউজারে দেখি, আমি যদি এটাকে সেভ করি কন্ট্রোল এস দিয়ে এবং ব্রাউজারে গিয়ে যদি এটাকে একটা রিফ্রেশ দেই, দেখেন এটাও কিন্তু আমার 2025 দেখাচ্ছে, কিন্তু পাশাপাশি দেখাচ্ছে। এটাকে আমরা কিভাবে উপরে নিচে দেখাতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করব, প্রথমত হয় এটাতে যাই, এটাকে বলবো একটা কনকাটিনেট, যে আমাদের যে অ্যাসাইনটা ছিল, কি ছিল, ডট, এই ডটটা দিব, দেওয়ার পরে এখানে একটা ডাবল কোটেশন দিব। কেন, কারণ এই যে স্ট্রিং এর জন্য বললাম না, যে স্ট্রিং এর জন্য আবার কি করতে হবে, অবশ্যই ডট, যদি আমি আউটপুটে দেখতে চাই। তো সেই ক্ষেত্রে এখানে গিয়ে আমরা যদি এই ব্যাকস্ল্যাশ এন দিই, এটাকে বলা হয় নিউ লাইন, ঠিক আছে। এটা প্রত্যেক প্রোগ্রামিং হচ্ছে ক্ষেত্রেই কিন্তু সেম থাকে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। হ্যাঁ, এটা যদি আমি এখানে যদি নিউ লাইন দেই, সেই ক্ষেত্রে এখানে যদি আমি এটাকে কেটে এখন যদি এটাকে রান দেই, সেখানে দেখেন এখানে দুইটা আমার উপরে নিচে দেখাচ্ছে না। এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এটাকে আমি যখন যদি ব্রাউজারে যাই, এটাকে যদি রিফ্রেশ দেই, দেখাচ্ছে উপরে নিচে, কিন্তু দেখাচ্ছে না। তো দুইটার ক্ষেত্রে ডিফারেন্ট। তো সেক্ষেত্রে আমরা কি করব, এইখানে আসব, এসে এই যে এখানে নিউ লাইনের পরিবর্তে আমরা কি করব, আমরা HTML এ ব্রেক ইউজ করছি না, ব্রেক ট্যাগ, এই যে এই যে ব্রেক ট্যাগটা, এটা দিব। কারণ HTML আমার PHP আমার HTML এর যে ট্যাগগুলো আছে সেগুলো সাপোর্ট করে, ঠিক আছে, এগুলো আমার সাপোর্ট করে। তাহলে এখন যদি আমি এটাকে সেভ দিই এবং সেভ দিয়ে যদি এখানে রিফ্রেশ দিই, দেখেন এটা আমার উপরে নিচে চলে আসছে, ঠিক আছে। তো বোঝা গেল তো। আমি নরমালি যদি দেখেন, এই যে আমার যে হচ্ছে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে কিন্তু চাইলে আমি হচ্ছে H1 এর মধ্যেও রাখতে পারতাম, ঠিক আছে। যদি আমি নরমালি ধরেন যেটাকে সরাই দিই, এখান থেকে দিয়ে এটাকে হচ্ছে দিলাম কি H1, তাই তো। আমি নরমালি এখানে দিলাম হচ্ছে H1 ট্যাগ দিলাম। এই ট্যাগের মধ্যে আমার যে হচ্ছে নেমটা আছে, সেই নেমটাকে আমি এখানে কল করলাম। এখন দেখেন এটাকে যদি সেভ দিই এবং যদি ব্রাউজার আউটপুট হিসেবে দেখি, তাহলে এখানে এটা আমার হেডিং, প্রথম যে হেডিং ট্যাগটা ছিল আর কি H1, সেটা সেভাবে আউটপুটটা চলে আসবে, ঠিক আছে। ওকে, তাহলে ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং এটা তো বুঝে গেছে, ভ্যারিয়েবল কনসেপ্ট ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নেক্সট আগাবো, কি আছে দেখি। এরপরে আছে ডেটা টাইপস। পিএইচপি তে 8 ধরনের ডেটা টাইপস রয়েছে। কি কি আছে, এক স্ট্রিংটা আমরা মাত্রই দেখলাম, সেটা কি টেক্সট সংরক্ষণ করে, টেক্সট, ঠিক আছে। এরপরে কি আছে, ইন্টেজার অবশ্যই পূর্ণ সংখ্যা সংরক্ষণ করে। ফ্লোট কি করে, দশমিক সংখ্যা সংরক্ষণ করে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভাতে কিন্তু ফ্লোটের বিকল্প হিসেবে আরো একটা থাকে, সেটা হচ্ছে ডাবল।
এখানে কিন্তু পিএইচপি তে ডাবল এবং ফ্লোট দুইটা একসাথেই থাকবে, ঠিক আছে। ওকে, এরপর আছে বুলিয়ান। বুলিয়ান দুইটা ভ্যালু রিটার্ন করে, একটা হচ্ছে ট্রু নয়তো ফলস, হবে হয় সত্য হবে নয়তো মিথ্যা, এই দুইটাই। এরপর আছে অ্যারে। অ্যারের ক্ষেত্রে কি হয়, একাধিক মানকে এক জায়গায় রাখে। যেমন ভ্যারিয়েবল কি করে, একটা ভ্যারিয়েবল একটা মান রাখতে পারে বা একটা ভ্যালু রাখতে পারে, কিন্তু একটা অ্যারে অসংখ্য ভ্যালু রাখতে পারে, এটা হচ্ছে অ্যারে, ঠিক আছে। এরপরে অবজেক্ট। অবশ্যই অবজেক্ট কিভাবে, অবজেক্ট নিয়ে কাজ করা হয়, তো অবজেক্ট কিভাবে তৈরি করা হয় বা ব্যবহার করা হয় এটা আমরা পরবর্তী যখন অবজেক্ট ওরিয়েন্টেড শিখবো সেই ক্ষেত্রে আমরা এটা একটু ভালোভাবে এই কনসেপ্টটা ক্লিয়ার হব। এরপর আছে নাল। নাল মানে হচ্ছে যখন কোনো ভ্যালু থাকে না, যখন কোনো ভ্যালু থাকে না সেটাকে বলা হয় নাল। নট শূন্য, শূন্য কিন্তু না, কিছুই নাই সেটা নাল, কিন্তু শূন্য না, শূন্য মানে কিন্তু একটা কি ভ্যালু, কিন্তু ওখানে কিছুই নাই মানে কি নাল, ঠিক আছে। ওকে, এরপর আছে রিসোর্স। এটা হচ্ছে এক্সটার্নাল রিসোর্স সংরক্ষণ করে, এটা নরমালি দরকার হবে না। তো ডেটা টাইপ সম্পর্কে কি ধারণা আছে? আচ্ছা, আমি নরমালি যদি একটু দেখাবো, দেখেন আমি এখানেই যদি যাই, এই যে এখানে আমি যে কাজটা করছি ইকো দিয়ে করছি, তাই না, এই নেমটাকে আমি ইকো দিয়ে প্রিন্ট করছি। এটাকে আমরা যদি আমি দেখতে চাই যে এই নেম যে ভ্যারিয়েবলটা নিচ্ছে এটা আমার কোন ধরনের ভ্যারিয়েবল দেখতে চাই না আমরা, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করব ভারডাম্প। ভারডাম্প নামে একটা বিল্ট ইন ফাংশন আছে। এই বিল্ট ইন ফাংশনের মধ্যে যদি আমি ভ্যারিয়েবলের নামটাকে কল করি সেই ক্ষেত্রে আমার কি করবে, সে আমাকে বলে দিবে যে এটা আমার কি ধরনের ভ্যারিয়েবল, কি ধরনের স্ট্রিং ভ্যারিয়েবল। এবং এই স্ট্রিং এর মধ্যে আমার এই যে 13 লেখা আছে, এই যে মোস্তফা ইসলাম এইখান থেকে এই পর্যন্ত 13টা ক্যারেক্টার বা 13টা অক্ষর দেওয়া আছে। বোঝা গেল এই 13 মিনিংটা কি? আমি যদি গুনি, গুনেন, দেখেন এখান থেকে শুরু করেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, স্পেস অবশ্যই গুনবে, স্পেস কিন্তু গুনবে, এটাও কিন্তু একটা ক্যারেক্টার, ঠিক আছে। তো এইটা ছিল হচ্ছে ভার ডাম্প দিয়ে আমরা দেখলাম এখানে স্ট্রিং। আবার দেখতে পারি যে এইটা আমার, তাই না, এটা দেখার দরকার আছে না। তো এইটা যদি দেখতে যাই সেই ক্ষেত্রে এখানে ইকো বাদ দিয়ে কি করব, এটাকে আমরা ভার ডাম্পের মধ্যে রেখে দিব। ভার ডাম্প এখানে বলবো কি আমার ইয়ার, ইয়ার। এখন যদি যাই এখানে রিফ্রেশ দিই, দেখেন এটাকে ইন্টেজার 2025, এটা আমার ইন্টেজার ভ্যালু। তো ডেটা টাইপ সম্পর্কে এত ধারণা হয়ে গেল, তাই না। তো এইভাবে মূলত আমরা ডেটা টাইপ গুলো চিনে রাখবো, কারণ পরবর্তীতে আমরা কিন্তু টাইপ কাস্ট অবশ্যই করতে পারি। টাইপ কাস্টিং বুঝেন? টাইপ কাস্টিং বিষয়টা হচ্ছে এক টাইপের ডাটা টাইপ থেকে, মানে এক টাইপের ডাটা থেকে অন্য টাইপের ডাটাতে কনভার্ট করা। যেমন কি হতে পারে, আমি নরমালি যদি এখানেই দেখাই, দেখেন এখানে আমার কি আছে, ইয়ার আছে, তাই না। এখানে ইয়ার থাকে, এই ইয়ারটাকে আমি আবার কল করলাম, দেখেন ইয়ার ইকুয়াল, এখানে একটা আমি নিলাম হচ্ছে এটাকে আমি ফ্লোটে কনভার্ট করব, ঠিক আছে। ফ্লোটে কনভার্ট করব এবং এর কাকে কনভার্ট করতেছি, ইয়ার কি কনভার্ট করতেছি, তাই না, ইয়ার। এই পিএইচপি এই জন্য আমার খুব বিরক্ত লাগে, ইয়ার। প্রথমত একটা ভ্যারিয়েবল দেবো, ভ্যারিয়েবল যে সেম হইতে হবে তার কোনো মানে নাই, ঠিক আছে। ভ্যারিয়েবল যে কোনো কিছু হতে পারে, তবে এইখানে কোন ভ্যারিয়েবল আমরা দিব, কারণ আমি কোন ভ্যারিয়েবলটাকে আমি টাইপকাস্ট করতেছি, আমি এই ভ্যারিয়েবলটাকে, এই যে 2025 কে আমি টাইপকাস্ট করতেছি ফ্লোটের মাধ্যমে। এখন এটাকে যদি এখানে দেই, আউটপুটে যাই, দেখেন এই যে এটা কি হয়ে গেছে, এখন আগে কি ছিল ইন্ট, এখন কি হয়ে গেছে ফ্লোট হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে টাইপকাস্ট, এক টাইপের ডাটা টাইপ থেকে অন্য টাইপের ডাটাতে কনভার্ট করা, ঠিক আছে। এইভাবে আমাদের টাইপ কাস্ট করতে হয় নরমালি, যখন আমরা বড় বড় প্রজেক্ট করব সেক্ষেত্রে প্রয়োজন হইতে পারে। দেখায় রাখলাম, মাথায় রাখেন, ঠিক আছে। ওকে, নেক্সটে যাই। অ্যারে, অ্যারে হচ্ছে আমরা আগামী ক্লাসে দেখব, ঠিক আছে। আগামী ক্লাসে আমরা অ্যারে নিয়ে দেখব, অ্যারে কিভাবে কল করতে হয়, তারপরে হচ্ছে অ্যারে কয়েকটা মেথড আছে, পুশ পপ, কিভাবে অ্যারে হচ্ছে অ্যাড করতে হয়, অ্যারে হচ্ছে যে ভ্যালুগুলো থাকে অ্যাড করতে হয়, রিমুভ করতে হয়। এরপর কয়েকটা মেথড দেখব, গেট, পোস্ট, এই কয়েকটা মেথড আছে, মেথডগুলো আমরা দেখব এটা পরবর্তীতে। এবার আসি আমরা অপারেটরে, ঠিক আছে। আমাদের কয়েক ধরনের অপারেটর এখানে আছে পিএইচপি তে। সেক্ষেত্রে কি কি অপারেটর আছে, প্রথমে আছে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, লজিক্যাল, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, স্ট্রিং অপারেটর, বিটওয়াইজ অপারেটর, টার্নারি অপারেটর, আর হচ্ছে নাল ক্লোজিং। তো এখান থেকে আমাদের যেটা যেটা সব থেকে বেশি প্রয়োজন হয়, মূলত সবগুলাই দরকার হয়, তবে সব থেকে বেশি যেগুলো দরকার হয় সেগুলো হচ্ছে আমার এই অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, লজিক্যাল, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, স্ট্রিং। স্ট্রিং, হ্যাঁ স্ট্রিংটাও দরকার হয়, এবং হচ্ছে বিটওয়াইজ। বিটওয়াইজটা খুবই কমই লাগে, তারপরেও লাগে, ঠিক আছে। আর টার্নারি অপারেটর, টার্নারি অপারেটরটা হচ্ছে মূলত এটা একটা ইফিলস এর মতোই কাজ করে,
ইফ এলস আমরা পরবর্তীতে দেখব, তখন আমরা দেখব। তো এখন আমরা নরমালি যেটা দেখব যে অ্যারিথমেটিকের যে অপারেটর গুলো আছে, অ্যারিথমেটিক অপারেটর আসলে কি। আমরা যখন কোনো গাণিতিক কাজ করতে যাই, গাণিতিক কাজ কি কি হতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ, তো সেই ক্ষেত্রে আমরা অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করি। এখানে দেখেন কি কি দেওয়া আছে, অ্যারিথমেটিক অপারেটর দেওয়া আছে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, মডুলাস যেটাকে আমরা বলি ভাগশেষ, এবং আছে হচ্ছে আমার পাওয়ার, দুইটা যেটা স্টার ওটা হচ্ছে আমার কি এক্সক্লুসিভ বা পাওয়ার। তো এটা আমরা একটু দেখে আসি কিভাবে কাজ করে। আমি নরমালি এখানে যাই, এটাকে আমি কেটে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। এটা দিয়ে আমি দুইটা ভ্যারিয়েবল নিব, একটা ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে এ, এই এ এর একটা ভ্যালু দিলাম হচ্ছে 20, ঠিক আছে, এবং আরেকটা ভ্যালু নিলাম, সেই ভ্যালুর নাম এটা দিলাম হচ্ছে 10, এবং এর নাম দিলাম হচ্ছে বি, ঠিক আছে। এখন এখানে যাই, আমি হচ্ছে নিলাম কি, ধরেন অ্যাড, ঠিক আছে। অ্যাড এর মধ্যে কি করব, এই এ আর এই যে আমার যে বিটা আছে এই দুইটাকে আমি যোগ করে দিব। দেওয়ার পরে আমি কয়টা অপারেশন করব, এখানে অ্যাড করব, এরপরে হচ্ছে আমি সাব অর্থাৎ বিয়োগ করব, এরপরে আমি মাল্টিপ্লিকেশন করব অর্থাৎ গুণ করব। সরি আমি এটা ছোট হাতের অক্ষর দিই, ভ্যারিয়েবল গুলোকে অবশ্যই ছোট হাতের অক্ষর লিখবেন, ভালো এটা, ঠিক আছে। এরপর আমরা কি করব, ডিভাইড করব, এরপর আমরা কি করব, মডুলাস করব, মড করব, এন্ড লাস্ট আমরা কি করব, পাওয়ার করব, ঠিক আছে। পাওয়ার পাওয়ার করব, ঠিক আছে। আমরা অবশ্যই অপারেটর গুলো চেঞ্জ করে দিব, প্লাস মাইনাস ইনটু ভাগ মডুলাস, এন্ড লাস্টেরটা হচ্ছে আমার ডাবল পাওয়ার, এটা হচ্ছে আমার পাওয়ার হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো আমি এখানে আমি একটু ভালোভাবে যদি দেই, আমি একটু কমাই দিই, যেহেতু আমাদের পাওয়ার আছে, তো সেই ক্ষেত্রে আমি দিলাম, এইটাকে দিলাম হচ্ছে 10 আর এইটাকে আমি দিলাম হচ্ছে 2, ঠিক আছে। নরমালি দেখেন এখান থেকে আমি কি করব, এখানে আমি আউটপুট আমি নিচে দেখি, ঠিক আছে। দেখেন, ও সরি আউটপুট আসবে না, আমি তো ইকো করি নাই, তাই না, ইকো করতে হবে আমার। ইকোর পরিবর্তে কি আমরা অন্য কোনো ফাংশন ব্যবহার করব, পিএইচপি তে ইকোই, প্রিন্ট ব্যবহার করা যাবে না, পিএইচপি তে ইকো দেখেন ভাই করতে তো সমস্যা নেই, প্রিন্ট মেবি এখানে হবে না। হচ্ছে ইউজ করি নাই কখনো, তবে নরমালি পিএইচপির জন্য ইকোটাই ব্যবহার করা হয়। আচ্ছা, তো দেখি এখানে আমরা ইকো করব কাকে, প্রথমত ইকো করব হচ্ছে আমরা অ্যাড কে ইকো করব, অ্যাড কে করলাম, এরপরে নরমালি সবগুলোকে করে দিব অ্যাড, এরপর আছে হচ্ছে আমার সাব, এরপর আছে মাল্টিপ্লিকেশন, এরপরে আছে হচ্ছে আমার ডিভ, এরপর আছে হচ্ছে আমার মড, এন্ড লাস্ট আছে হচ্ছে আমার পাওয়ার। এখন এটাকে আমরা আউটপুট হিসেবে দেখি, ও সরি প্রত্যেকটার জন্য আবার সেট করতে হবে। আচ্ছা আমি একটু নরমালি ভাবে করি, ঠিক আছে। ডট, এখানে আমরা ইউজ করব কোনটা, অবশ্যই যেহেতু আমরা এখানে আউটপুট দেখবো সেক্ষেত্রে নিউ লাইন ইউজ করব, ঠিক আছে। দেখেন এখন যদি আউটপুটটা দেখি আমরা, প্রথমত 10 আর 2 যোগ করলে 12, এরপরে বাদ দিলে 8, 20 গুণ করলে 20, ভাগ করলে 5, ভাগশেষ 0, এবং হচ্ছে 10 এর পাওয়ার করলে 100। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমাদের অ্যারিথমেটিক অপারেশন গুলো কাজ করে, ঠিক আছে। এরপর আমরা কি আছে, এরপর আছে হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর সেম যে কাজগুলো করলাম এইটাই অ্যাসাইনমেন্ট অপারেটর, শুধুমাত্র এই যে এইখানে আমরা যে কাজগুলো করলাম না, এখানে কি কি কাজ করছি দেখেন তো, যে এই যে যোগ করছি বিয়োগ করছি এই কাজগুলো করছি না, এগুলোই কিন্তু আমার অ্যাসাইনমেন্ট অপারেটর, কিন্তু এটা আমাকে সংক্ষেপে ব্যবহার করতে হয়। কিভাবে দেখেন, এখানে যদি আমি দেই, এই যে এ আছে না, এটাকে জাস্ট এইভাবে লিখে আমি একটা দিয়ে দেখাই, ঠিক আছে। আমি সবগুলো না লিখে আমি একটা দিয়ে দেখাই। এটাকে বলা হয় অ্যাসাইনমেন্টের একটা অপারেটর। সেটা কি করা হয়, এটার এই যে অপারেটর, এই অপারেটরের ফুল মিনিংটা কি জানেন? এই অপারেটরের ফুল মিনিংটা হচ্ছে ডলার এ ইকুয়াল ডলার এ প্লাস ডলার বি। এই সম্পূর্ণ কথাটার সংক্ষেপে এইটাকে বলা হয়, বুঝা গেছে? তাহলে এইখানে কি বোঝা যাচ্ছে, যে এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল, এবং এই ভ্যারিয়েবলের মধ্যে এ আর বি টাকে আমার যেই ফলাফলটা আছে সেটাকে আমার যোগ করে এই ভ্যারিয়েবলের মধ্যে রাখা হচ্ছে। এটা হচ্ছে আমার কি
অ্যাসাইনমেন্ট অপারেটরের একটা অপারেটর। তো এইটাকে আমরা এখানে কি করব, প্রিন্ট করে দিব। আমি নরমালি নিচের গুলোকে আমি সরাই দিচ্ছি, দিয়ে যে ইকো করলাম, এখানে অ্যাড এর পরিবর্তে আমরা কি দেব, জাস্ট এ দিব, যেহেতু এই যেখানে আমারটা কি আছে এখানে এ, এই এর মধ্যেই আমি যোগটা করছি, তাই না? তো এই ক্ষেত্রে আমার এইটাকে আর দরকার আছে, যেহেতু আমি উপরে একটা হচ্ছে অপারেটর তো ব্যবহার করছি। তো সেই ক্ষেত্রে আমি দেখি এখন আমার এখানে কি আসার কথা আউটপুট হিসেবে। আউটপুট হিসেবে আসার কথা হচ্ছে, যেহেতু আমি যোগ করছি, সেই ক্ষেত্রে আমার 10 যোগ 2 আমার আসবে 12। দেখেন এখানে আমার 12 আউটপুট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি আমি এখানে কি করতাম, যদি আমি মাইনাস দিতাম, তো সেই ক্ষেত্রে আমার কি হয়ে যাবে, এখানে 8 হয়ে যাবে, গুণ দিলে 20 হয়ে যাবে, ঠিক আছে। এটাই মূলত হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর আছে কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটরটা মূলত হচ্ছে আপনার তুলনা করে, এক কথায় তুলনা করা। কেমন তুলনা করা, যদি আমি দুইটা ব্যক্তির মধ্যে তুলনা করি, ধরেন সানম আর হচ্ছে রাব্বি, আমি দুজনের মধ্যে যদি তুলনা করি, দুজন কি সমান, সমান কি না, সমান কি না, এটা মূলত তুলনা করছি আমি। এই যে তুলনা করতেছি, দুজন কি সমান, হয় হ্যাঁ, নয় না, এই যে তুলনা করলাম। ছোট নাকি বড়, একে এর থেকে বড়, এটা তুলনা করা হচ্ছে না। এ থেকে এর থেকে কি ছোট, বা দুজন কিন্তু কি সমান নয়, এরকম কিছু বলতেছি। আবার এরকম হতে পারে যে দুজনের বয়স কি সমান, হইতেও পারে, নাও পারে, হ্যাঁ এরকম। নরমালি তুলনা করা, একটার সাথে একটা তুলনা করা। এই তুলনা করার জন্য আমরা কি ইউজ করি, তুলনামূলক অপারেটর, যেটাকে আমরা ইংলিশে বলি কম্পারিজন অপারেটর, ঠিক আছে। তো এটার যদি আমি একটা উদাহরণ দিই, আমি এখানে একটা ধরেন আমি ইফ নিয়ে আসি, ঠিক আছে। এখানে আমি একটা কন্ডিশন ইউজ করতেছি, কন্ডিশন যেহেতু আপনারা এখন শিখেন নাই, আমি একটু পর শিখাচ্ছি, প্রবলেম নাই। ইফ দিলাম, ধরেন এখানে বললাম যদি এই যে এ যে ডলারটা আছে, এটাকে আমি করে দিলাম হচ্ছে 20, ঠিক আছে। যদি আমি এখানে নাম দিয়ে দিই একটা, ঠিক আছে, আমি নাম দিলাম হচ্ছে রাব্বির নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, রাব্বি। যদি রাব্বি যদি রাব্বি 20 বছরের উপরে তার বয়স হয়, ঠিক আছে, যদি রাব্বির বয়স 20 বছরের উপরে হয়, সেই ক্ষেত্রে রাব্বি কি করবে, রাব্বি, আচ্ছা ধরলাম বিয়ে করার সে একটা উপযুক্ততা হয়ে গেছে, ঠিক আছে, দিলাম হচ্ছে বিয়ে করবে, বিয়ে করবে দিলাম। যদি সে কি হয়, 20 বছরের উপরে তার বয়স হয়। আর যদি না হয়, যদি না হয়, তাহলে ইকো করবে কি, সে, আচ্ছা, মেয়েদের পেছনে ঘুরবে, রাইট, ওকে। তো এইটা দিলাম। এখন এটাকে যদি আউটপুট হিসেবে দেখি, একটু খেয়াল করবেন, আমার কন্ডিশনটা কি দিছি আমি, যদি আমার 20 বছরের উপরে রাব্বির বয়স হয়, আমি এর আউটপুটটা কি আসতে পারে বলেন তো। আচ্ছা, কি বিয়ে করবে, আমি যদি বলি সে মেয়েদের পেছনে ঘুরবে, দেখি আউটপুটে কি আসে। মেয়েদের পেছনে ঘুরবে, আচ্ছা এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে আমাকে, এটাকে আমার ডিলিট করে দিই। এখন আমি যদি এটাকে আবার রান করি, আচ্ছা এখন আমি বুঝাই, দেখেন মেয়েদের পেছনে ঘুরবে কেন, এখানে আমার কন্ডিশনটা কি দেওয়া আছে, যে যদি বড় হয়, এ কি বড় আছে, সমান। তো আমি যদি একটু অপারেটরের দিকে যাই, একটু খেয়াল করবেন, এই দেখেন এখানে কি কি অপারেটর আছে। প্রথমে আছে ডাবল ইকুয়াল, যেটা সমান কিনা, কি সমান কিনা, কোন স্ট্রিং বা কোনো কিছু সমান কিনা, এটা সে চেক করবে। আর যেটা এই যে তিনটা ইকুয়াল দেওয়া আছে না, এটা ডেটা টাইপ শুদ্ধ চেক করবে, যে এই আসলে কি দুইটাই স্ট্রিং, দুইটা স্ট্রিং এর দুইটা ভ্যালু কি সেম, এটা সে চেক করবে। কিন্তু প্রথমটা কি করবে, শুধুমাত্র চেক করবে সে সেম কিনা, ঠিক আছে। যদি দীপ্ত আর হচ্ছে সালামের মধ্যে তুলনা করি, দুজনের হাইট কি সেম, সেম, এটা এই যে একটা তুলনা করলাম না, এই ক্ষেত্রে আমরা কি করব, দুইটা ইউজ করব। আর যদি বলি যে দুজনের হাইট কি সেম এবং তারা দুজনে কি ছেলে, এই যে বললাম যে ছেলে একটা ডেটা টাইপ না, ডেটা টাইপ কিন্তু জেন্ডার, তো সেই ক্ষেত্রে এখানে আমার কি ইউজ হবে, তিনটা ইকুয়াল ইউজ হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে, নট ইকুয়াল। যদি আমি বলি যে দুইজন সমান নয়, নয়, তার মানে কি যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখন আমরা রিটার্ন দিবে ফলস, কারণ সমান নয় কিন্তু আমি বলে দিছি। এখন যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে আমার কি আসবে, ফলস, ওকে। এরপরে কি আছে, গ্রেটার দেন, অর্থাৎ বড়, লেস দেন ছোট। যদি গ্রেটার দেন অর ইকুয়াল দেই, হয় বড় নয় সমান, দুইটা এখানে কিন্তু দুইটা আসতেছে, হয় বড় নয় সমান। আর যদি বলি লেস দেন অর ইকুয়াল, হয় ছোট নয় সমান।
তো এখানে যদি আমি এই কন্ডিশনে এখানে জাস্ট যদি এখানে এভাবে বলতাম যে ইকুয়াল, সরি, গ্রেটার দেন অর ইকুয়াল, আগে গ্রেটার দেন পরে ইকুয়াল, গ্রেটার দেন মানে বড়, ইকুয়াল মানে সমান, সেই ক্ষেত্রে কি হবে, রাব্বির বছর যদি এখন 20 বছরের সমান বা বেশি হয়, তাহলে দুটো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন কি হবে, যে সে বিয়ে করবে কি করবে না, যেহেতু এখন সমান, এজটা এখন সমান, আমরা যে একটা এজ দিছি সেই এজের সমান, সেই ক্ষেত্রে সে এখন কি করবে, আর মেয়েদের পেছনে ঘুরবে না, সে এখন বাসায় বলবে আমাকে বিয়ে দিয়ে দাও, এবং সে বিয়ে করে নিছে। ঠিক আছে, ওকে, এটাই ছিল মূলত কম্পারিজন অপারেটর, মানে তুলনা করা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কম্পারিজন অপারেটর গেল। এরপরে আসি আমরা কি আছে, লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি কি আছে, এন্ড অর নট, এন্ড অর নট। পিএইচপি তে মূলত এখানে যে তিনটা, এখানে যে তিনটা, এই সবগুলো একই। এই এন্ড এর পরিবর্তে এন্ড এর অপারেটরও ব্যবহার করা যাবে, অর এর পরিবর্তে এই অর অপারেটরটাও ব্যবহার করা যাবে, নট এর পরিবর্তে এইটাও ব্যবহার করা যাবে। পিএইচপি হয় টেক্সট নয় সিম্বল, দুইটাই সে সাপোর্ট করে, কিন্তু ম্যাক্সিমাম প্রোগ্রামিং এর ক্ষেত্রে করে না, অনেকগুলো ক্ষেত্রে করে না। যেমন পাইথনের ক্ষেত্রে কিন্তু এন্ড অর নট এগুলো কিন্তু সাপোর্ট করে, করে না, করে, কিন্তু জাভাতে করে না। জাভাতে কিন্তু সিম্বল সাপোর্ট করে, এই সিম্বলগুলো। ঠিক আছে, এই তো এইটা আমরা কিভাবে বুঝবো যে লজিক্যাল অপারেটরগুলো লজিক্যালি কাজ করে, কেমন লজিক্যালি আমি বলি। এন্ড এর কাজগুলো কি, এন্ড হচ্ছে মূলত আমরা যতগুলো শর্ত দিব, যতগুলো শর্ত আমার মন চায়, আমি ইউজার বা হচ্ছে আমি যাই কাজ করি না কারণ, আমি যতগুলো শর্ত দেব সবগুলো শর্ত যদি সত্যি হয়, সবগুলো শর্ত যদি সত্যি হয়, তাহলে সে আমাকে সত্য রিটার্ন করে দিবে। আর যদি সবগুলো, যতগুলো শর্ত দিছি, একটা শর্ত যদি ভুলবশত সে না মিলে, একটা শর্ত যদি মিস্টেক হয়ে যায়, যে সবগুলো ধরো আমি 5টা শর্ত দিলাম, 5টা শর্তের মধ্যে 4টা শর্ত ট্রু, একটা শর্ত ফলস, সেই ক্ষেত্রে কিন্তু এন্ড অপারেটর আমাকে ফলস রিটার্ন করে দিবে, কারণ ও চাই কি একদম ট্রু থাকতে সব সময়ের জন্য, সবগুলো যতগুলো শর্ত দিবে সব হবে ট্রু। অর অপারেটরটা ঠিক তার অপোজিট, অরটা ঠিক অপোজিট। কেমন, অরের ক্ষেত্রে যতগুলো আমি হচ্ছে শর্ত দিব, ও যদি একটা শর্ত সত্যি পায়, একটা, তাহলে সবগুলোকে সত্যি করে দিবে। একটা যদি শর্ত সত্যি হয়, সবগুলোকে সে সত্যি করে দিবে। এখন আমি দিলাম 5টা শর্ত দিলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা শর্ত সত্যি হয়েছে, বাকিগুলো সব মিথ্যা, সেক্ষেত্রে কিন্তু সত্যটা রিটার্ন করবে। ঠিক আছে, চেক করে সত্যটা রিটার্ন করে দিবে। আর নট কি, নটের কাজ অবশ্যই কি, যা দেব তার অপোজিট। যদি বলি যে তুই ডানে যা, ও যাবে বামে, যদি বলি তুই উত্তরে যা, ও যাবে দক্ষিণে, মানে অপোজিট কাজ করবে। এই হলো নটের কাজ। তো আমি নরমালি যদি দেখি একটা এই ইফিলস এর মধ্যেই ঢুকাই, দেখেন এখানে কি বলছি, যে আচ্ছা এখানে রাব্বির বয়স নিছি, সাথে আমি হচ্ছে সানমকেও ঢুকাই দিই। ঠিক আছে, আমি দিলাম হচ্ছে সানম, সানামের বয়স যদি 25 হয়, ঠিক আছে, দেখেন এখন দেখেন কাজ করতেছে। আমি এইটাকে, আমি এই দুইটাকে হচ্ছে আমি একটা ফাংশনের মধ্যে রাখলাম, সরি ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এখন দেখেন আমি এখানে লজিক্যাল অপারেটর ইউজ করব। ঠিক আছে, লজিক্যাল কিভাবে কাজ করতেছে দেখেন, আমি এন্ড ইউজ করব। আমি আগে কি বললাম, এন্ড কিভাবে কাজ করে, যদি সবগুলো সত্যি হয় তাহলে সে কাজ করে। তো এখানে বললাম কি, যে যদি আমার রাব্বি এবং যে সানম আছে, এই দুজনার বয়সই যদি, আচ্ছা এই দুজনের বয়সই যদি কি হয় 20 বছরের বেশি হয়, দুইটা যদি 20 বছরের বেশি হয়, সেক্ষেত্রে দুইজনে কি করবে, বিয়ে করতে পারবে, না তো কেউই বিয়ে করতে পারবে না। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে আমার অপারেটর ব্যবহার করতে হবে। সেই অপারেটরের নাম কি হবে, অবশ্যই এন্ড অপারেটর। আমি চাইলে এন্ড লিখতেও পারি, অথবা এখানে এন্ড এর যে ডাবল সিম্বল আছে এটাকে আমরা দিতে পারি। এখন যদি আমি এই কন্ডিশনটাকে যেখানে দিলাম, দেওয়ার পর এটাকে যদি আমি রান করি, তাহলে আউটপুটটা আমার কি আসবে, একটু খেয়াল করেন, বিয়ে করবে, দুজনেই করবে। কেন করবে, কারণ দুইটা কন্ডিশন আমার কি সত্য। আচ্ছা এখন যদি আমি যাই, খেয়াল করবেন, আমি এইখানে সানামের বয়স করে দিলাম আমি 18। ঠিক আছে, তাহলে কি সানামের বয়স কি 20 বছর সমান বা উপরে, না, তার মানে এই কন্ডিশনটা মিথ্যা, কিন্তু এই কন্ডিশন তো সত্য। তো সেক্ষেত্রে আমাকে কি রিটার্ন করবে, অবশ্যই মেয়েদের পেছনে ঘুরবে, অর্থাৎ ফলস রিটার্ন করতেছে। এটা হচ্ছে আমার ট্রু, এটা হচ্ছে আমার ফলস। ঠিক আছে, নরমালি কল্পনা করেন। তো এইটাই হতো মূলত হচ্ছে, যদি আমার এন্ড অপারেটর সবগুলো কন্ডিশন সত্যি হয় বা শর্ত সত্যি হয়, সেই ক্ষেত্রে আমাকে সে ট্রু রিটার্ন করবে। যদি একটা মিথ্যা হয়ে যায়, সেক্ষেত্রে সে সবগুলোকে মিথ্যা করে দিয়ে দিবে। ঠিক আছে, এর মধ্যে যা থাকবে সব। এখন দেখেন এই সেম ক্ষেত্রে যদি আমি এখানে একটা অর ইউজ করি, এই যে অর যে সিম্বলটা আছে এটা ইউজ করলাম, এখন যদি দেই, সে কি করবে, অবশ্যই
এই যে প্রথম যেটা আছে বিএ করবে এটা রিটার্ন করবে। কেন? কারণ অর কি করে, একটা কন্ডিশন সত্য হলে সে সত্য দিয়ে দেয়। আমি দিয়ে এখানে দেখেন বিএ করবে দিয়ে দিছি অলরেডি, ঠিক আছে। আর ওর একটা কি আছে নট, নট কি যদি এই যে এখানে সবার বামে যদি এখানে বলে দিই নট, তো সেই ক্ষেত্রে কি করবে, এই সম্পূর্ণটাকে সে মিথ্যা করে দিয়ে দিবে, ঠিক আছে, দিয়ে নিচেরটাকে সে শুদ্ধ বানিয়ে দিবে, একদম উল্টা কাজ করবে। এই তো এটাই তো মূলত ছিল হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। এরপরে আছে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর, এটা আমি একটু পরে দেখাবো, কারণ কখন দেখাবো এটা দেখাবো হচ্ছে আমি লুপের ক্ষেত্রে, লুপে আমাদের এটা ইউজ হয় বেশি। এরপরে কি আছে স্ট্রিং অপারেটর। স্ট্রিং অপারেটর আমরা একটু আগে কিন্তু দেখলাম যে কিভাবে ডট ব্যবহার করতে হয়, দেখছি না ইকো করার সময়। এরপর আছে বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজে কি কি আছে, বিটওয়াইজ আছে হচ্ছে এন্ড অর নট, তারপর এন্ড অর নট আছে, এরপরে হচ্ছে এই যে লেফট শিফট, রাইট শিফট, এক্স অর, এগুলো আছে। এগুলো মূলত এভাবে কাজে, এগুলো বুঝতে হলে আপনাকে আগে মূলত নাম্বারিং যে সিস্টেম গুলো আছে আপনার ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, এই যে বাইনারি নাম্বারগুলোকে আপনার বুঝতে হবে নাম্বারিং সিস্টেমটা, সেক্ষেত্রে আপনারা এটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এটা ওইভাবেই কাজ করে থাকে। যেমন এন্ড এর কাজ হচ্ছে কি গুণ করা, অর এর কাজ কি যোগ করা, নটের কাজ কি অপোজিট করা। তারপর হচ্ছে আবার এই যে লেফট শিফট, রাইট শিফট। লেফট শিফট কি করে, মানে লেফট থেকে সে সরায়, রাইট শিফট কি করে, রাইট থেকে সে সরায়, কোন অনুযায়ী সরায়, এটা সরায় হচ্ছে বাইনারি নাম্বার অনুযায়ী। এটাকে লেফট শিফটে কি বামে স্থানান্তর করে? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বললাম যে বাম থেকে সরায়, বাম থেকে সরানো, ডান থেকে বামে সরানো। হ্যাঁ ওটাই তো বলতেছি, শিফট শিফট করার কথা। এরপর হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরটা আমি হচ্ছে একটু পরে দেখাবো, আমি হচ্ছে যখন কন্ডিশন দেখাবো, কন্ডিশনের শেষে আমি টার্নারিটা দেখাই দিব। আর নাল তো নাল নাল পরে দেখা দেবো নি, ওটা প্রবলেম নাই। আচ্ছা এরপরে যাই আমরা দেখি অপারেটর শেষ। এরপরে আসি হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টস। ওকে, কন্ডিশনাল স্টেটমেন্টস এর ক্ষেত্রে কি কি আছে, একটা আছে ইফ। ইফ কখন কাজ করে দেখেন, একটি শর্ত সত্য হলে কোড চালানো, অর্থাৎ ইফ কন্ডিশনের উপরে কাজ করে, শর্তযুক্ত বিষয়ের উপরে সে কাজ করে। যখন কোনো একটা শর্ত নিয়ে আমি কাজ করতে যাব, যদি আমি একটা শর্ত নিয়ে কাজ করতে যাই, সেক্ষেত্রে শুধুমাত্র আমি ইফটা ব্যবহার করব, শুধুমাত্র যখন আমি একটা শর্তের উপরে কাজ করতে যাব, ঠিক আছে। আর যদি আমার দুইটা শর্ত নিয়ে কাজ করতে যাই, সেখানে ইফ ইলস। ইফ কি করবে, শর্তটা যদি সত্য হয় তাহলে সত্য দিবে, আর ইলস কি করবে, শর্ত যদি মিথ্যা হয় অপোজিট দিবে। একটু আগে আমি যেটা দেখাইলাম একটু খেয়াল করবেন, এই যে এখানে ইফ আর ইলসটা ব্যবহার করছি না, বলছি কি ইফ আমি যদি দিতাম যে এটা ধরে আমি দিলাম না, আমি কি দিছি, এই যে কন্ডিশন দিছি, শর্ত তাকে দিয়ে দিছি, এবং শর্ত দিয়ে বলছি যে একটাই শর্ত চলবে, একটাই, যে কি যদি এই শর্ত সত্য হয় তাহলে সে বিয়ে করবে, আর যদি শর্ত না হয় ও কিছুই করবে না, চুপচাপ, ঠিক আছে। তার মানে এটা একটা শর্ত হলে ইফ, আর যদি দুইটা শর্ত হয় সেক্ষেত্রে ইফ ইলস। ইলস কথার অর্থ হচ্ছে অন্যথায়, অন্যথায়, হয় এটা নয় এটা, হয় স্পার নয় স্পার, একটা হবেই হবে, ঠিক আছে, এমন বিষয়টা। তো তাহলে ইফ ইলস বুঝা গেল। এরপরে আসি আমি আরেকটা শর্তে আসি, কি আছে দেখি, ইফ আছে, ইলস, ইফ আছে, এরপর আছে এলস। এইটার কাজ হচ্ছে যদি আমি দুইয়ের অধিক অর্থাৎ দুইয়ের অধিক কন্ডিশন নিয়ে যখন আমি কাজ করতে চাইবো, সেই ক্ষেত্রে আমি ইফ, ইলস ইফ, এলস, এই তিনটা বিষয় নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। এটা কেমন হতে পারে, এটা হতে পারে আপনার গ্রেড নির্ণয়ের ক্ষেত্রে। গ্রেড আমি যদি একটু নরমালি দেখাই, একটু শর্টে আমি যদি কিছু করে দেখেন খেয়াল করবেন, আমি এখানে গেলাম, আমি এখানে একটা নাম্বার নিলাম, আমি এখানে ইউজার ইনপুট নিব। দেখেন ইউজার ইনপুট কিভাবে নিতে হয়, ঠিক আছে। ইউজার ইনপুট আমি প্রথমে একটা ডলার সাইন দিয়ে একটা ভ্যারিয়েবল কল করলাম নাম্বার, ঠিক আছে, বা নাম্বার দেওয়ার বাদে আমি দিলাম কি মার্ক দিলাম। মার্ক কত দিলাম দেখেন, আমি এখানে ইউজার থেকে ইনপুট নিব, সেই ক্ষেত্রে আমি রিড লাইন ইউজ করব। রিড লাইন আপনারা যারা হচ্ছে পাইথন করছেন সেখানে এইভাবে আপনারা ইউজার ইনপুট নিছেন, প্রথমে দিয়েছেন ইন্ট, এরপর ফার্স্ট ব্র্যাকেটে দিয়েছেন ইনপুট, এই ইনপুটের মধ্যে যে কোনো একটা টেক্সট লিখছেন, যে ইন্টার নাম্বার বা ইন্টার এজ, এগুলা। যারা জাভা ইউজ করছেন সেক্ষেত্রে কি ইউজ করছেন, system.out.println, মানে প্রিন্ট করছেন, তার নিচে আবার আমাদের আলাদাভাবে একটা স্ক্যানার দিয়ে কল করতে হয় ইউজার ইনপুটের জন্য, রাইট। ওকে, তো পিএইচপি তে তো ঝামেলা নাই, জাস্ট একটা রিড লাইন লিখলে হবে, এবং এই রিড লাইনের মধ্যে আমি বলে দেব কি ইন্টার নাম্বার দিলাম, এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এখন দেখেন আমি এখানে আসব, এখানে বললাম যে যদি আমার এই মার্কটা আমার কত হয়, এই মার্কটা যদি 80, যদি কি হয় 80 এর থেকে বড় হয়, এবং এখানে অর ইউজ করব না, এবং ইউজ করতেছি কারণ দুইটা কন্ডিশন আমার সত্য হতে হবে কিন্তু,
এন্ড এই যে আমি যে অপারেটর গুলো যে এতক্ষণ বুঝালাম সেই অপারেটরের কাজটা একটু দেখি। হ্যাঁ, এই যে আমি গ্রেডের নির্ণয় কিন্তু আমি এই অপারেটরের কাজগুলো করতেছি। দেখেন প্রথমে কি বললাম, মার্কটা যদি 80 মার্কের থেকে বেশি হয় এবং এবং এই মার্কটা কি হয় আমার 80 থেকে বেশি কিন্তু 100 মানে লেস দেন অর ইকুয়াল, মানে 100 থেকে 100 সমান বা 100 যদি ছোট হয় সেই ক্ষেত্রে সে আমাকে কি করবে, সেই ক্ষেত্রে আমাকে সে একটা গ্রেড দিবে, সেই গ্রেডের নাম হচ্ছে A+। সে A+ পাইছে। ওকে, এই সেম জিনিসটাকে আমি জাস্ট খালি এখানে কপি করব, এখান থেকে কপি করে এই যে এখানে ইলস ব্যবহার করছি না, এখন এখানে চলে আসবে ইলস ইফ, একাধিক কন্ডিশন তাই না, এই দিলাম কি ইলস ইফ, এই ইলস ইফ এর মধ্যে গিয়ে এটাকে আমি আবার ছেড়ে দিব, দিয়ে এবার এটাকে বলবো কি, এটাকে বলবো 70 থেকে শুরু হবে এবং এই ক্ষেত্রে আমি এইটাকে সরাই দিব, কারণ এখানে সরাই দিয়ে কি বলবো, এটাকে সরাই দিয়ে বলবো হচ্ছে এখানে নিচে 80 না, এখানে নিব 80। যদি এখানে 80 দেই সেই ক্ষেত্রে সে 79 পর্যন্ত কাউন্ট করবে, কারণ এখানে কিন্তু আমি ইকুয়ালটা দেই নাই, লেস দেন দিছি, জাস্ট ইকুয়াল কি দিছি, ইকুয়াল দেই নাই। যদি ইকুয়াল দিতাম তাহলে সেক্ষেত্রে 80 পর্যন্তই কাউন্ট করতো, কিন্তু যখন আমি লেস দেন দিছি তার মানে 80 থেকে এক নিচে অর্থাৎ 79 পর্যন্ত সে কাউন্ট করবে। তো এই ক্ষেত্রে এখানে আমার একটা আউটপুট আসবে, কেমন আসবে দেখাই, তাহলে এখানে একটা ইকো দিবে, সেই ইকো কি আসবে, তার গ্রেড আসবে হচ্ছে ধরলাম A। এই সেমটা আমি আবার কপি করি, এখান থেকে ইলস ইফ এখানে দিলাম, দিয়ে এটাকে 60 থেকে শুরু করে এটাকে করে দিলাম হচ্ছে 70, ঠিক আছে। এখন এটাকে দিয়ে দিলাম B, আমি নরমালি দিই, ঠিক আছে। এন্ড লাস্ট আরেকটা দিয়ে দিলাম কি, ধরেন আমি আরেকটা নিয়ে দিলাম হচ্ছে যে একটা কন্ডিশন দিয়ে দিব এখানে, দিয়ে বলবো যদি আমার কি হয়, এই যে 60 আছে না, যদি 60 এর নিচে হয়, ঠিক আছে, যদি কি হয় 60 এর নিচে অর্থাৎ ছোট, 60 এর যদি নিচে মার্ক হয় তাহলে সে কি করবে, ফেল। আর এই ইলস এর কাজ কি হবে, অন্যথায় যদি আমি এই যে আমার যে মার্ক, সেই মার্কটা যদি আমার কি হয়, এই দেখছেন সেমিকোলন গুলো খুবই ঝামেলা করে, এরর দিচ্ছে। আচ্ছা যাই হোক, তো এই যে ইলস কি হবে, যে আমার যে হচ্ছে আমার যে মার্কগুলো, মার্ক কত থেকে কাউন্ট হচ্ছে, 1 থেকে 100 পর্যন্তই তো, তাই না। এখন এর উপরে যদি ইউজার যদি মার্ক দিয়ে দেয় সেক্ষেত্রে আমাকে বলবে কি ইনভ্যালিড মার্ক, ঠিক আছে। এখন যদি এটাকে আমি আউটপুট হিসেবে দেখি, দেখেন আমি এটাকে রান করলাম, এখন আমাকে এখানে বলতেছে ইন্টার নাম্বার, বা এখানে দেওয়া উচিত ছিল ইন্টার মার্ক, ঠিক আছে, কত মার্ক পাইছে, আমি মার্কটাই দিচ্ছি, মার্ক দিয়ে দিই এখানে ইন্টার মার্ক, আচ্ছা দিলাম ইন্টার ইয়োর মার্ক, যাই হোক দিলাম। এখন এটাকে আমি রান করি, রান করলাম, দেখেন ইন্টার ইয়োর মার্ক আছে। এখন একটা মার্ক বলেন, যাই হোক আমি একটা মার্ক দিলাম 78, ঠিক আছে, দেওয়ার পর ইন্টার দিলাম, 78 কি এ, দেখেন তো 70 থেকে 80 এর মধ্যে 78 না, তার মানে এই কন্ডিশনটা এখানে আমার কাজ করছে। ওকে, সে এই প্রত্যেকটা কন্ডিশন দেখতেছে যে এই কন্ডিশন কি আসলে কাজ, এই কন্ডিশনটা কি সত্য হয়েছে, হয় নাই, তাহলে এটা তো যেহেতু হয় না তাহলে এটা বাদ, তাহলে তার পরেরটাতে চলে যাচ্ছে, যাওয়ার পরে এটা কি সত্যি হচ্ছে, হ্যাঁ হয়েছে, তার মানে এটাকে সে রিটার্ন করে দিচ্ছে। এখন এটা আমরা কি কাজ করলাম, এটাকে আমরা কাজ করলাম হচ্ছে কি, এটাকে এইভাবে কাজ করলাম, এটা হচ্ছে ইলস, আমরা প্রথমত ইফ শিখলাম, ইফ ইলস শিখলাম, এরপর কি শিখলাম, ইফ ইলস তিনটা শিখলাম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নেস্টেড, এই যে একটা কথা ছিল কি নেস্টেড, এই যে উপরটাতে যদি যাই, সরি কন্ডিশনাল না, এই যে নেস্টেড ইফ ইলস, নেস্টেড ইফ ইলস বলতে কি বোঝায়, নেস্টেড ইফ ইলস বলতে বোঝায় একটা কন্ডিশনের মধ্যে যখন, মানে একটা ইফের মধ্যে যখন আমি আরো কিছু রাখি বা ইলস ইফের মধ্যে যদি আরো কন্ডিশন ঢোকাই সেই ক্ষেত্রে এটাকে আমরা বলতেছি ইলস ইফ। কিভাবে দেখেন, এই যে সম্পূর্ণ অংশ, এই সম্পূর্ণ অংশটাকে আমি জাস্ট কাট করলাম, কাট করে আমি একটা শর্ত নিলাম, বললাম যদি আমি এখানে আরেকটা হচ্ছে আমি ভ্যারিয়েবল নিই, সেই ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে আমি নাম্বার, নরমাল দিলাম নাম্বার, ঠিক আছে। সেই নাম্বারটা কত হবে, আচ্ছা সরি নাম্বার না দিয়ে আমি অন্যভাবে করি, হ্যাঁ নরমাল যেটা আছে, ধরলাম এই যে আমার যে মার্কটা আছে, ঠিক আছে, মার্ক, এই মার্ক যদি মার্ক অবশ্যই কি হতে হবে, মার্ক আমার 0 থেকে বড় হতে হবে, মার্ক আমার 0 থেকে বড় এবং
যদি আমার এই মার্কটা কি হয় 100-র নিচে হয়। বুঝছেন? যদি মার্কটা আমার 0 থেকে বড় হয় বা আমার হচ্ছে 100 এর নিচে হয়, সেই ক্ষেত্রে আমরা যেই কোডটা করলাম সেই কোডটা কাজ করবে। এটা হলো নেস্টেড, একটা কন্ডিশনের মধ্যে আরেকটা কন্ডিশন। ঠিক আছে? তাহলে কি বললাম যে যদি মার্কটা আমার 0 থেকে বড় হয় এবং 100 এর ছোট হয়, সেই ক্ষেত্রে আমার এইগুলো কাজ করবে। ঠিক আছে? তখন এই যে ইলস ইফ এই যেখানে এটা দিছিলাম না, তখন এটা দেওয়ার দরকার নাই, এটা দেওয়ার দরকার নেই। তখন আমরা কি করব, এই ইলস এর মধ্যে এসে এটাকে দিয়ে দিব। আমি দিচ্ছি এটা, আর এই যে এই ইকোটাকে আমি এইখানে ইকো হিসেবে প্রিন্ট করে দিচ্ছি দাঁড়া। তাহলে আদারওয়াইজ এখানে কি দিব, জাস্ট এখানে বলে দিব হচ্ছে এই যে কথাটা ইকো এখানে হবে এটা ইলস। আমি একটু সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা আসলো এবং লাস্টে যেখানে এখানে শুধুমাত্র কি নিছি, ইফ নিছি, তো আমি অন্যথা হিসেবে তো দিতে পারি, তাই না? তো এইখানে দেখেন এই যে এই ইফটা শুরু হয়েছে এইখানে এবং এটা শেষ হয়েছে এখানে। দেখেন এটা কিন্তু আমার হচ্ছে আমার হলুদ কালারের কিন্তু ব্র্যাকেট শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এটা কি হলুদ কালার? এটা কিন্তু পিঙ্ক কালার। এখানে পিঙ্ক কালার শুরু হয়েছে, দেখেন এখানে শেষ হয়েছে। আমি যখন কার্সরের উপর ক্লিক করতেছি তখন কিন্তু এটা হচ্ছে আমার এখানে ক্লোজিংটা আমার শো করতেছে। তো এখানে দেখেন আমি ইলস দিলাম, এখানে ইফ দিছি, কিন্তু এই ইফের কোনো ইলস দেই নাই, কিন্তু এইখানে যে ইফ আছে সেই ইফের অবশ্যই ইলস আছে, ইলস ইফ আমরা কাজ করছি। তাহলে এখানে কি বলছি, যদি 0 থেকে বড় এবং 100 এর ছোট আমার যদি মার্কের নাম্বারটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে এর ভেতরে আমি যে কাজগুলো করলাম এইটা কাজ করবে। অন্যথায় আমাকে এখানে ইলস কি বলবে, ইলস বলবে ইকো করে দিবে। কি ইকো করবে, ইকো এইভাবে বলবে যে তুমি যে মার্কটা দিছো যে বা যে মার্কটা দিচ্ছ যদি 0 থেকে 100 এর মধ্যে না হয়, তাহলে আমাকে সে বলবে কি ইনভ্যালিড মার্ক। বুঝা গেল? যদি আমি 0 থেকে 100 এর মধ্যে মার্ক দেই, সেক্ষেত্রে আমার এই ইফটা কাজ করবে। আর যদি 0 থেকে 100 এর থেকে যদি বেশি বা কম বা মাইনাস যাই দেই না কেন, সেক্ষেত্রে আমার ইলস কাজ করবে। ঠিক আছে? তো এটাকে আমরা জাস্ট রান করি। একটা নাম্বার চাচ্ছে, আমি যদি এখানে দিলাম 500, এটা কি 0 থেকে 100 এর মধ্যে হলো? হলো না। তাহলে আমাকে কি দিবে, ইনভ্যালিড মার্ক। আমি আবার রান করি। এখন যদি একটা মার্ক দিয়ে দিলাম 55, ফেল করছে, কারণ আমরা ফেইলের অপশনটা দিয়েছি কত থেকে, 60 এর নিচে আসলে সে ফেল। ঠিক আছে? এটাই মূলত ছিল হচ্ছে আপনাদের ইফ ইলস নেস্টেড ইফ ইলস এর কাহিনী। ওকে, তাহলে আমাদের কন্ডিশনটা গেল। এই যেহেতু কন্ডিশন এখানে আসছি, এখন আমি টার্নারি অপারেটর নিয়ে কথা বলবো। আমরা ইফ ইলস তো শিখলাম, তাই না? তো সেই ইফ ইলস ব্যবহার না করে আমরা টার্নারি অপারেটর ব্যবহার করে আমরা কাজ করতে পারি। যেমন ধরেন আমি নরমালি যদি আপনাদের পিএইচপি ক্লোজিংটা আপনার নাই করে দিছি রে, যাই হোক, তাহলে এইটাকে আমি আর রাখলাম না। ঠিক আছে? না রেখে এখন আমি বললাম, আচ্ছা আমি যদি নরমালি বলি যে একটা সংখ্যা নিবে, সেই সংখ্যা জোড় নাকি বেজোড় এটা আমাকে চেক করে দিতে হবে। হয় জোড় হবে নয় বিজোড় আউটপুট আসবে। তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অবশ্যই ইফ ইলস ব্যবহার করব নরমালি, তাই না? যেটা আমি ইফ ইলস ব্যবহার করে করলাম না। ইফ ইলস যদি ব্যবহার করি তাহলে প্রথমত ইফ লিখতে হবে, ইফ লেখার পরে তার একটা কন্ডিশন দিতে হবে, এরপরে প্রিন্ট করতে হবে, আমার লাইন হয়ে যাবে 4-5টা। কিন্তু আমি যদি টার্নারি অপারেটর ব্যবহার করি আমার এক লাইনেই কাজ শেষ, ম্যাক্স 2 লাইন। ঠিক আছে? আমি দেই কিভাবে, আমি নরমালি বললাম এই যে ইন্টারিয়র মার্ক তো আমি এখানে নিছি, তাই না? এখন আমি টার্নারি অপারেটর ব্যবহার করব। টার্নারি অপারেটর ব্যবহার করে কিভাবে খেয়াল করবেন, প্রথমত আমি কি নিব, আচ্ছা এখানে মার্ক না দিয়ে এখানে আমি বলবো, যেহেতু আমি কি করব জোড় বিজোড় বের করব, তাই তো? তো সেক্ষেত্রে আমি দিব কি নাম্বার, এখানে এটাকে বলে দিব নাম্বার। এন্ড এই যেখানে বলবো টার্নারি অপারেটরের মধ্যে যদি এই যে আমার যে নাম্বারটা নিলাম, এই নাম্বারটা যদি আমার মডিউলো মানে কি ভাগ শেষ, রাইট? যদি তাকে 2 দ্বারা আমি ভাগ করার পরে, এই নাম্বারটাকে 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষটা যদি আমার 0 হয়, সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমাকে বলবে সে ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা। আর যদি 2 দ্বারা ভাগ করা না যায়, সেক্ষেত্রে আমার হবে অড নাম্বার, বিজোড় সংখ্যা। তো এই যে আমি জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যা এটা লিখবো, এটা কিভাবে লিখবো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখেন টার্নারি অপারেটর ব্যবহারের ক্ষেত্রে প্রথমতই দিতে হয় কন্ডিশন। টার্নারি অপারেটরের ক্ষেত্রে কন্ডিশন, টার্নারি মানে তিনটা অংশে কাজ করবে। কয়টা অংশ? 3টা অংশ। প্রথম অংশ কি কন্ডিশন, কন্ডিশন দেওয়ার পরে আমরা একটা কোয়েশ্চেন চিহ্ন দিব, কোয়েশ্চেন, এরপরে আমরা দিব ট্রু, এরপরে দিব ফলস।
ঠিক আছে, এখন ট্রু দিব। কিভাবে ট্রু দিব? যদি এই কন্ডিশনটা আমার সত্য হয়, যদি এই কন্ডিশনটা আমার সত্য হয়, তাহলে সে কি রিটার্ন করবে? ইভেন নাম্বার, ইভেন ইভেন নাম্বার। অ্যান্ড যদি আমার এটা মিথ্যা হয়, সেই ক্ষেত্রে আমাকে সে কি রিটার্ন করবে? ওড নাম্বার। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? একটা কোলন ইউজ করতে হবে এখানে, সরি হ্যাঁ কোলন, এবং এখানে আমরা বলে দিতে হবে কি? ওড নাম্বার, ওড নাম্বার। এন্ড লাস্টে অবশ্যই আমার একটা সেমিকোলন দিতে হবে। এইভাবে আমাদের টার্নারি অপারেটরের ডিক্লেয়ার করা হয় বা কাজ করা হয়। এখন এটাকে আমরা আউটপুট হিসেবে দেখব। আউটপুট হিসেবে দেখার জন্য এই সম্পূর্ণ টার্নারি অপারেটরকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম, নাম দিলাম হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, এখন আমি এখানে কি করব? এখানে আমি ইকো করে দিলাম, ইকোর নাম কি দেব? অবশ্যই রেজাল্ট। দেওয়ার পরে এটাকে এখন যদি আমি এখানে যাই, এটাকে আমি রান করি, রান করে এখন ইন্টার নাম্বার, আমি নাম্বার দিলাম হচ্ছে 25। 25 জোড় নাকি বিজোড়? সেক্ষেত্রে আমার কি আউটপুট আসবে? ওড নাম্বার। আমি যদি এটাকে আমি আবার দেই, দেওয়ার পরে বললাম যে 20 জোড় না বেজোড়? জোড়। সেক্ষেত্রে আমার কি আসবে? ইভেন নাম্বার। তাহলে বোঝা গেল যে কিভাবে আমাদের হচ্ছে টার্নারি অপারেটরটা ব্যবহার করতে হয়। ওকে, ক্লিয়ার। এরপরে আসি, এরপরে আসবো হচ্ছে আমরা সুইচ নিয়ে কাজ করব। সুইচ, সুইচ নিয়ে কাজ করার জন্য আমি সুইচের প্রথমত আমি হচ্ছে একটু স্ট্রাকচারটা বা সিনট্যাক্সটা একটু বুঝাই। এর জন্য যে একটা সিনট্যাক্স থাকে আমি প্রথমত বলি। প্রথমত আমার দিতে হবে হচ্ছে, প্রথমত একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ঠিক আছে, ভ্যারিয়েবল আমি নরমালি বুঝাচ্ছি। প্রথমত একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এরপরে সুইচ আমি বুঝাচ্ছি। এরপরে সুইচ এই একটা কিওয়ার্ড লিখতে হবে, এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এই যে উপরে যে ভ্যারিয়েবলটা লিখছি না, এটা এই ভ্যালুটাকে এখানে পাস করে দিতে হবে। দেওয়ার পরে একটা ব্লক দিতে হবে। ঠিক আছে, এই ব্লকের মধ্যে আমার কেস নিয়ে কাজ করতে হবে। কেস, এখন কেস আমার যে কয়টা মন চায়, যেমন এই যে আমি একটু আগে ইফ ইলস ব্যবহার করছি, ইলস ইফ, যেটা ইলস ইফ তো আমরা অনেকগুলো ইউজ করতে পারি চাইলেই, তাই না? তো সেক্ষেত্রে আমরা কেস আমরা অনেকগুলো ইউজ করতে পারবো। এবং লাস্টে আমার যেমন ইফ ইলস এর ক্ষেত্রে লাস্টে কিন্তু আমার ইলস দিতেই হয়, ইলস কি মাস্ট দিতেই হয়। তো সেক্ষেত্রে এখানে এসে আমার আরেকটা কথা দিতে হয়, সেটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট এরকম একটা টেক্সট লাস্টে আমার দিতে হবে। তো এটা জাস্ট খালি একটু বুঝে রাখেন যে প্রথমত সুইচের ক্ষেত্রে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যাকে বলা হয় ইনিশিয়ালাইজ করা। ঠিক আছে, এরপরে আমাদের সুইচ নামে একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা লিখতে হবে, এবং এই যে এখানে যে ভ্যারিয়েবলটা দিলাম সেই ভ্যারিয়েবলটা এর মধ্যে দিব, এই ব্র্যাকেটের মধ্যে। দেওয়ার পরে এখানে কেস অনুযায়ী সে কাজ করতে থাকবে। ঠিক আছে, তো নরমালি যদি একটু দেখি, দেখেন আমি ফার্স্ট টাইমে এখানে দিলাম আমি একটা হচ্ছে ভ্যারিয়েবল নিই। আচ্ছা, ভ্যারিয়েবল এখানে নেওয়াই আছে, তাই না? এখানে নাম্বারের পরিবর্তে আমি দিলাম যে ডে বের করব। ঠিক আছে, ডে আমি দিলাম, বা হচ্ছে আমি কালারও দিতে পারি, আমি জাস্ট কালারটাই দিলাম। ঠিক আছে, কালার, কালার দিলাম। এখানে বললাম যে ইন্টার কালার, ইন্টার কালার নাম্বার দিই, নাম্বার ইন্টার কালার নাম্বার। ঠিক আছে, এখন এইটাকে আমি এখানে সুইচের মধ্যে ঢোকাই। দেখেন সুইচ, সুইচের মধ্যে আমি এই যে কালারটাকে দিলাম, সরি কালার, এই কালারের মধ্যে এখন আমি বলবো যদি কেস 1 হয়, সেই ক্ষেত্রে আমার একটা কালার রিটার্ন করবে। সেই কালারটার নাম কি হবে? পিঙ্ক, পিঙ্ক হবে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা কেস ইউজ করব, কেস 2। কেস 2, এই কেস 2 তে আমরা হচ্ছে একটা ইকো করব, সেই ইকোর কালারটা দিব হচ্ছে আমি গ্রিন। ঠিক আছে, এরপরে দিব কেস 3, কেস 3 একটা ইকো করব, এই ইকোর একটা কালার দেব, সেই কালারটার নাম হচ্ছে আমার রেড। ঠিক আছে, এন্ড লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে ডিফল্ট। আরেকটা থাকবে কি বলছি, যেটা ইসের মতো ডিফল্ট। এই যে ডিফল্ট, এই ডিফল্ট এখানে এসে লিখে দিব, এটাকে বলবো যে একে যে ইকো করব, ইকো করে এটাকে বলবো, একে ইকো করলাম, ইকো এর ইকো করে এটাকে কি বলবো? এটাকে বলবো যে হচ্ছে নো কালার, মানে ডিফল্ট, অন্যথায় কোনো কালার নাই। ঠিক আছে, যদি কোনো সংখ্যা না দিই সেক্ষেত্রে কোনো কালার নাই, নো কালার। আচ্ছা, তো এইটা ছিল তোমার হচ্ছে সিনট্যাক্স। এই ক্ষেত্রে আমি একটু আউটপুটটা দেখি। এখানে একটা বিষয় আপনাদের একটু বোঝার আছে, খেয়াল করবেন। এখানে সে নাম্বার চাচ্ছে, আমি নাম্বার দিলাম, 1 নাম্বার দিলাম। ঠিক আছে, দেখেন সে কি বলছে, পিঙ্ক দিছে, গ্রিন দিছে, রেড দিছে, মানে যত ধরনের কালার আছে সে সবগুলোই দিয়ে দিছে। কিন্তু আমি তো 1 নাম্বার দিছি, 1 নাম্বারে কি কালার আছে আমার? পিঙ্ক। তো সেক্ষেত্রে একটা দেওয়া উচিত ছিল না? সে তো সবগুলো দিয়ে দিল।
বিষয়টা কেমন হয়ে গেল না? এই ক্ষেত্রে আমাদের আরেকটা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডের সাথে আমরা পরিচিত হব। সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে ব্রেক কিওয়ার্ড। ব্রেক অ্যান্ড কন্টিনিউ নামে দুইটা কিওয়ার্ড থাকে, ঠিক আছে? তো আমরা ব্রেক কিওয়ার্ডটা আমরা এখন শিখবো। তো দেখি এই প্রত্যেকটা নিচে আমি এখন একটা ব্রেক দিয়ে দিব, লাইনের মতো ব্রেক দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে দিলাম, এরপরে এই যে এখানে বললাম কি ব্রেক, প্রত্যেকটা নিচে আমি ব্রেক দিয়ে দিব, লাস্ট ব্রেক। দেখেন যখন আমি ব্রেক দিয়ে দিলাম, এখন যদি এটাকে আমি রান করি, রান করে এখন যদি আমি কত নাম্বার আউটপুট চাচ্ছি? 3 নাম্বার। 3 নাম্বার আমার কি কালার আছে? রেড কালার। আমি এন্টার দেই, দেখেন সে আমাকে বলে দিছে রেড। এরপরে কি আর কোনো আউটপুট আসছে? আসে নাই। কেন আসে নাই? কারণ এখানে আমি ব্রেক দিয়ে দিছি। কার নিচে ব্রেক দিছি? যে এই যে আমার যে হচ্ছে আমার ইকো করলাম 3 নাম্বার যে আমার কেস আছে, যখন আমার 3 হবে ইনপুটটা, তখন আমার যে আউটপুটটা, সেই আউটপুট দেওয়ার পর সে সাথে সাথে থেমে যাবে। ব্রেক মানে কি? থামা। তো সে থেমে যাবে। এটাই ছিল মূলত আপনাদের কেস। তো সরি, সুইচ। তো সুইচের কনসেপ্ট ক্লিয়ার? ওকে। এরপরে আসবো আমরা লুপের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা একটু লুপ দেখবো এখন। লুপ আছে, লুপ হচ্ছে পিএইচপি তে কয়টা লুপ আছে? দেখেন, লুপ পিএইচপি তে আমরা 4 ধরনের লুপ দেখতে পাবো। সেটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর ইচ লুপ। ফর লুপটা নির্দিষ্ট সংখ্যক বা লুপ চালাতে, এক কথায় আমি যদি বলি লুপ এর আবিধানিক অর্থ বা যেটা বলেন সেটা হচ্ছে পুনরাবৃত্তি করা। কি করা? পুনরাবৃত্তি করা, একই কাজ বারবার চালানো। ওকে। তো প্রথমত কি বলছে যে ফর লুপ কি করে? নির্দিষ্ট সংখ্যক বার লুপ চালাতে ফর লুপ ব্যবহার করা হয়। এরপরে শর্তযুক্ত, যদি কোনো শর্তযুক্ত লুপ থাকে সেই ক্ষেত্রে আমরা হোয়াইল লুপটা চালাবো। অন্তত একবার এমন হয় যে আমি লুপ চালাচ্ছি কিন্তু আমার একবার আউটপুট আসে না, যদি আউটপুট সত্য না হয়, কন্ডিশন যদি সত্য না হয়, সেক্ষেত্রে তো আমার তো কখনোই লুপের মধ্যে ঢুকবে না, তাই না? এই জন্য আমাদের এখানে আসছে কি ডু হোয়াইল লুপ, যে প্রথমত আমাকে একবার আউটপুট দিবে, তারপর সে কন্ডিশন চেক করবে। অন্তত একবার লুপ চালানোর জন্য আমার ডু হোয়াইল লুপ। এন্ড লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ফর ইচ লুপ। এটা মূলত অ্যারে এর জন্য কাজ করা হয়। যখন আমরা অ্যারে শিখবো তখন আমরা এই ফর ইচ লুপটা শিখবো। এখন আমরা মূলত ফর, হোয়াইল, ডু হোয়াইল এই তিনটা জানবো, ঠিক আছে? ওকে। তো এই তিনটা জানার জন্য আমি প্রথমত ফর লুপ যেটা আছে সেটা আমি এখানে নিলাম ফর। ফর এর পরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। প্রথমত ফর লুপের জন্য ফর কিওয়ার্ড, এরপরে ফার্স্ট ব্র্যাকেট। এরপরে যে কাজটা করতে হবে এখানে একটু খেয়াল করবেন, সিনট্যাক্স বা স্ট্রাকচার যেটা ইনিশিয়ালাইজ করতে হয়। ইনিশিয়ালাইজ, প্রথমত আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে, এরপরে আমাকে কন্ডিশন দিতে হবে, এন্ড লাস্ট আমাকে কি করতে হবে? আপডেট বলে দিই, এখানে বলি যে আপডেট করতে হবে, অর্থাৎ হয় ইনক্রিমেন্ট করতে হবে নয়তো ডিক্রিমেন্ট করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আর এর মধ্যে এখানে লুপের ব্লক শুরু এবং লুপের ব্লক শেষ, এবং লুপের যেটা এটা হবে হচ্ছে আমার লুপ বডি, ঠিক আছে? তো লুপ বডির মধ্যে আমরা লুপের যে কাজগুলো থাকে সেটা করব। আমি নরমালি একটু খালি জাস্ট বোঝাবো। প্রথমত আমরা ইনিশিয়ালাইজ করি। কিভাবে ইনিশিয়ালাইজ করব? প্রথমত ইনিশিয়ালাইজ মানে একটা ভ্যারিয়েবল নিয়ে তার মান ডিক্লেয়ার করা, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজ করা, ঠিক আছে? তো ইনিশিয়ালাইজ করি, নাম দিলাম আই। নরমালি লুপের নাম যেটা শুরু হয় আই দিয়ে শুরু হয়, আমরা যে কোনো কিছু রাখতে পারি, এটা আমাদের ইচ্ছা, ঠিক আছে? আমি দিলাম আই, আমার আইটা শুরু হবে 1 থেকে, 1 থেকে আমার লুপটা শুরু হচ্ছে। এখন আসে কন্ডিশন, কত দূর পর্যন্ত চলবে। আমার এই যে আমার যে হচ্ছে আইটা আছে, এই আইটা আমার আমি চাচ্ছি 10 বা তার সমান, 10 বা তার সমান পর্যন্ত চলবে, এবং আপডেট অর্থাৎ এখানে আমি ইনক্রিমেন্ট করব। কি ইনক্রিমেন্ট করব? এই যে আমার যে ডলার যে আইটা আছে সেটা আমার 1 1 করে বাড়বে। কত কত করে বাড়বে? 1 1 করে বাড়বে। এখন যদি আমি আপনাদের কাছে একটু আসি, করবেন ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, এই দুইটার মধ্যে আরো দুইটা অপশন আছে। একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট বিষয়টা কি? আমি যখন একটা ভ্যালু দিব, আমি যদি বোঝাই নরমালি একটু খেয়াল করবেন, ধরেন এখানে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এই ভ্যারিয়েবলটার নাম দিলাম আমি হচ্ছে নাম্বার, এই নাম্বারটা আমি দিলাম হচ্ছে 10, ঠিক আছে? এখন যদি আমি বলি যে আমি এটাকে ইকো করলাম, ঠিক আছে? ইকো করে বললাম প্লাস প্লাস নাম্বার, ঠিক আছে? প্লাস প্লাস নাম্বার দিলাম, আমি এটাকে হচ্ছে কমেন্ট করে রাখি। এখন খেয়াল করেন, যখন আমি বললাম প্লাস প্লাস নাম্বার, এখন যদি এটাকে আউটপুট দেই, দেখেন তো এখানে আমার কত আসে আউটপুট? 11। এইটাকে বলা হচ্ছে আমার প্রি ইনক্রিমেন্ট, অর্থাৎ
এক যোগ করলো সে, প্রথমে সে কি করলো, এক যোগ করলো, এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট। কিন্তু এই প্লাস প্লাস চিহ্নটাই যদি আমি পরে দিতাম, ঠিক আছে, এখন যদি এটাকে আমি আবার রান করি, এখন আমার কিন্তু 10ই থাকবে। কেন 10 থাকবে? কারণ এই যে প্লাস প্লাস দিলাম এর কারণে সে পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত না আরেকটা সে এরকম ভ্যালু পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে পরিবর্তন হবে না। বুঝা গেছে? তাহলে পোস্ট প্রি এর ক্ষেত্রে কি, প্রি ইনক্রিমেন্ট অথবা প্রি ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট মানে মাইনাস করা আর ইনক্রিমেন্ট মানে প্লাস প্লাস করা, অর্থাৎ ইনক্রিমেন্ট মানে বোঝাচ্ছে এক করে বাড়ানো আর ডিক্রিমেন্ট মানে বোঝাচ্ছে হচ্ছে এক করে কমানো, যদি দুইটা প্লাস অথবা দুইটা মাইনাস আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে। ওকে, আর পোস্ট এটা ছিল হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট সবসময় সামনের দিকে বসবে আর পোস্ট সবসময় পরবর্তীতে বসবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের যে হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা তো বুঝতে পারছি কনসেপ্টটা, তাই না? ওকে, তাহলে আমরা পরবর্তীতে যেখানে যে লুপ নিয়ে কাজ করতেছিলাম এখন আমরা লুপে চলে যাই ডিরেক্ট। দেখেন এখানে আমি এই পর্যন্ত চালাবো এবং এটাকে কি বললাম যে আমার এক এক করে বাড়বে। এই যে প্লাস প্লাস মানে কি, এক এক করে, কখন এক এক করে, পরবর্তীতে। আমি কিন্তু দেখেন এই ভ্যারিয়েবলে পরে দিছি, তার মানে এটা আমার কি ইনক্রিমেন্ট হলো, পোস্ট ইনক্রিমেন্ট, নট প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট হলে আগে দিতাম, কিন্তু এটাকে আমি কি করতেছি, পোস্ট ইনক্রিমেন্ট। ওকে, তাহলে এখানে যাব, এখানে গিয়ে আমরা লুপ চালাবো। আমি একটা ইকো করি, ঠিক আছে, ইকো করি, আমি চাচ্ছি যে আমার নামটা আমি 10 বার চালাবো। কতবার? 10 বার। তো সেক্ষেত্রে এই যেখানে আমি 10 দিছি না কন্ডিশনে, এখানে কি বলছি যে কন্ডিশন কতদূর চলবে, 10 এর সমান বা তা সরি 10 এর সমানই চলবে আর কি, অর্থাৎ 10 এর নিচে আসবে না, হয় 10 পর্যন্ত অথবা 10 এর নিচে যাবে না। সেই ক্ষেত্রে আমি কি করব, এখানে দিব, আমি আমার নামটা দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে আমি হচ্ছে ওকে, এখানে একটা ওয়েট এরর দিচ্ছে, কোথায় যেন একটা এরর দিচ্ছে, নো নো, ওকে সরি এখানে ভুল করছি, এটা হবে হচ্ছে সেমিকোলন হবে, ঠিক আছে, আমি এখানে কমা দিছি, এগুলো হবে হচ্ছে আমার সেমিকোলন, ঠিক আছে, সেমিকোলন হবে। ওকে, তাহলে এখন যদি এখানে আমি রান করি, দেখেন আমার নামটা এখানে আমাকে 10 বার দিছে, আর এখানে আমি অবশ্যই একটা নিউ লাইন ব্যবহার করব, নয়তো এটা আমাকে বারবার ওইদিকে নিয়ে যাবে। এখন দেখেন আমার নামটা আমাকে পরপর 10 বার শো করে দেখাইছে। এখন দেখেন আমি নরমালি এটা নিয়ে এইভাবে কাজ করতে পারলাম। আমি আগেও বলছি যে লুপের কাজ হচ্ছে পুনরাবৃত্তি করা। এখন দেখেন আমরা তো নামটা শিখে আসছি ছোটবেলায়, তাই না? নামটা শিখি নাই, যে 2 এর ঘরে 3 এর ঘরে যতই যাই হোক আমরা একটা নামটা তৈরি করি, যে কিভাবে নামটা তৈরি করে দেখেন নরমালি, ঠিক আছে। আমি প্রথমত কি করব, ইকো করব। কাকে ইকো করব, দেখেন আমি এখানে দিলাম, আমি এখানে ইকো করতেছি, ধরেন আমার শুরু হবে, ঠিক আছে, কত থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, অবশ্যই 1 থেকে শুরু হবে। আমি এই দিলাম 1, আমার প্রথমত 1 থেকে শুরু হচ্ছে, আমি ভ্যারিয়েবল নিলাম, কোন ভ্যারিয়েবলটাকে নিলাম লুপের মধ্যে, এই ভ্যারিয়েবলটাকে নিলাম, এখানে কত আছে 1, তার মানে আমার শুরু হবে কত থেকে, 1 থেকে, এবং এটা গুণ হবে, গুণ হবে কার সাথে গুণ হবে, সরি হ্যাঁ, কত ঘরের নামটা আমি দিতে চাচ্ছি, প্রথমত ধরেন আমি চাচ্ছি 7 এর ঘরের নামটা দিতে, তো প্রথমে এখানে দেব 7, 7 এর পরে এখানে আমি একটা গুণ চিহ্ন দিয়ে বলবো যে এখানে যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটা কত দূর চালাতে যাচ্ছি, সেটা তো আমি কন্ডিশন বলেই দিছি 10 বার চলবে, তাহলে 7 10 70 পর্যন্ত তার চলার কথা, 10 বার চলবে, তাই না? তো দিলাম, দেওয়ার পরে এখানে একটা কি দিলাম, ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে আমার এই যে এখানে যে কনকাটিনেট যে অপারেটরটা, স্ট্রিং অপারেটর ডট, এটা ইউজ করব, এখানে ডট। এরপরে কি করব, এই দুইটাকে এখন আমরা গুণ করে দিব, কাকে কাকে গুণ করব, এখানে গুণ করব হচ্ছে, আমি ব্র্যাকেটের মধ্যে এটাকে রেখে দিচ্ছি, আমি এখানে গুণ করব, এই যে আমার এই যে এখানে 7 আছে না, এই 7টাকে এখানে রেখে দিব, এবং তার সাথে আমার গুণ হবে কত, এই যে আমার যে ডলার, যে আমার হচ্ছে যে লুপের যে এই লুপটা যতদূর পর্যন্ত চলতে থাকবে ততই আমার একের পর এক তার সাথে গুণ হতে থাকবে। তাহলে এটা কিভাবে আউটপুট আসবে আমি একটু বলি। প্রথমত 7 এর সাথে 1 গুণ হলো, গুণ হওয়ার পরে সেখানে এসে বলবে 7 × 1, 7 কে 7, শেষ। এরপরে সে আবার যাবে, যা দেখবে যে এখানে কত আসবে, তখন হয়ে যাবে এখানে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, যেখানে ইনক্রিমেন্ট করতেছে না সে 2 হয়ে যাবে। তো 2 হওয়ার পরে সে দেখবে যে 2 এই 10 এর থেকে ছোট নাকি বড়, অবশ্যই ছোট, 10 বড়, আমি ওটাই বলছি যে 10 এর থেকে ছোট নাকি বড়, 2 অবশ্যই ছোট। যতক্ষণ পর্যন্ত না সংখ্যা আমার 10 এর থেকে ছোট বা সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলতে থাকবে, যখন 10 এর থেকে বড় হয়ে যাবে লুপটা আমার অটোমেটিক্যালি থেমে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এটা কাজ করে ফেলছি। তো এখন আমরা এটা কি করব, এটাকে আমরা আউটপুট হিসেবে যদি দেখি, আমি এটাকে কেটে দিচ্ছি, এখানে যাই, দেখেন এটা আমার সরি আবার একটু মিস্টেক করছি, আমি এখানে একটা নিউ লাইন দিতে ভুলে গেছি,
এই নিউ লাইনটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা এখন দেই, দেখেন এটাকে এই যে 7 কে 7 14 আর লাস্ট 70 পর্যন্ত এটাকে আমাকে আউটপুট হিসেবে দিয়ে দিছে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমাদের নামটাও প্রিন্ট করতে হয়। ফর লুপটা ক্লিয়ার? ওকে, এই লুপটা যদি একটা লুপ ক্লিয়ার থাকে বাকি লুপগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি, জাস্ট নরমাল ভাবে একটু খেয়াল করবেন। এখন আমি আসবো হোয়াইল লুপের ক্ষেত্রে, ঠিক আছে? হোয়াইল লুপ কিভাবে কাজ করবে? হোয়াইল লুপ প্রথমত যে কাজ করে সে ইনিশিয়ালাইজ করে। ইনিশিয়ালাইজ মানে কি? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, যেটা বোঝালাম আর কি। তো ইনিশিয়ালাইজ করার জন্য প্রথমত আমরা ইনিশিয়ালাইজ করি, একটা ভ্যারিয়েবল নিই, সেই ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে আমি কি? নেম। এই নেম ইকুয়াল আমি একটা নেম দিলাম হচ্ছে রিমঝিম, ঠিক আছে? আমি একটা নাম দিলাম, ওকে। এই নামটাকে আমি কি করব? আমি হোয়াইল লুপের মধ্যে চালাবো, ঠিক আছে? কার মধ্যে? হোয়াইল লুপ দ্বারা। আমি একটা হোয়াইল, একটা কিওয়ার্ড, নতুন একটা কিওয়ার্ডের সাথে আমি পরিচিত হলাম, নাম কি? হোয়াইল। ওকে, এই হোয়াইলের মধ্যে গিয়ে এখন আমি কন্ডিশন দিব। কি কন্ডিশন দিব? আমার যে নেমটা আছে, আমার যে হচ্ছে নেমটা আছে, এই নেমটা আমার কতক্ষণ পর্যন্ত চলবে? আচ্ছা সরি, আমি এখানে ইনিশিয়ালাইজ করব, একটু অন্যভাবে করি। ইনিশিয়ালাইজ আমি করলাম হচ্ছে জাস্ট এখানে দিলাম হচ্ছে নাম্বার, ঠিক আছে? আমি নাম্বার দিয়ে আমি এখানে দিলাম 10 বার পর্যন্ত চলবে। দেওয়ার পরে এইখানে আমি বলে দিলাম, নাম্বারটা দিলাম হচ্ছে 10 না সরি 1 দিলাম, মানে 1 থেকে শুরু হবে। শুরু হবে কত থেকে? 1 থেকে, এবং চলবে কতক্ষণ? 10 বা তার সমান, 10 বা তার সমান। ওকে, তাহলে এরপরে আমরা এই যেখানে লুপ শুরু হবে এখানে লুপ শেষ হবে। এখন আমি এখানে কি করব? ইকো করব, ঠিক আছে? কি ইকো করব? একটা নাম ইকো করব, ঠিক আছে? একটা নাম দিলাম। এরপরে কি করব? নিচে যে আমার এখানে বলে দিতে হবে যে আমার এটা মানে কিভাবে বাড়বে, 1 1 করে বাড়বে নাকি 2 করে বাড়বে, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তাহলে আমরা লুপের ক্ষেত্রে দেখলাম ফর লুপে আমরা এক লাইনে করছি, কিন্তু হোয়াইল লুপে এটা একটু ভিন্ন। হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করলাম উপরে, তারপর একটা হোয়াইল কিওয়ার্ড নিলাম, এরপরে কন্ডিশন পার্টটা থাকলো এইখানে, আর এটা হচ্ছে আমার বডি, এবং বডির এবং শেষের দিকে এসে আমার কি থাকবে? বডির শেষের দিকে এসে আমার থাকবে হচ্ছে আপনার কতটুকু বাড়বে বা কতটুকু কমবে, অর্থাৎ আপডেট পার্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো আমি এখানে দিয়ে দিলাম এই যে আমার যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে আমি কি করে দেব? এখন প্লাস প্লাস করে দেব, অর্থাৎ 1 1 করে সে বাড়তে থাকবে, অর্থাৎ সে 10 বার আমাকে এই নামটা প্রিন্ট করে দেখাবে। আমি এখন যদি এটাকে আউটপুট হিসেবে দেই, সরি কোন একটা ভুল করছি আমি, হ্যাঁ এই যে এখানে নেম দিছি, এটা হবে আমার নাম্বার। এখানে একটা নিউ লাইন করবে, ঠিক আছে? তাহলে এটা আমার হোয়াইল লুপের মধ্যে দিয়ে গেল। আমরা দেখলাম যে ফর লুপ দিয়েও কাজ করা যাচ্ছে, হোয়াইল লুপ দিয়েও করলাম। এখন আমরা দেখবো ডু হোয়াইল লুপ। খেয়াল করেন ডু হোয়াইল লুপটা কি? এই যে হোয়াইলটা আছে না, এই হোয়াইলটাই সেম থাকবে। এই যে কন্ডিশন যে পার্টটা আছে ডু হোয়াইলের ক্ষেত্রে, এই কন্ডিশনটা চলে আসবে এই শেষের দিকে, আর এইখানে এই যে প্রথম যে ব্র্যাকেট এখানে চলে আসবে ডু। এটাকে বলা হচ্ছে ডু হোয়াইল, অর্থাৎ কন্ডিশনটা সে পরে চেক করবে, মানে একবার রান হওয়ার পরে চেক করবে কন্ডিশন। বললাম না যে ডু হোয়াইল লুপের ক্ষেত্রে একবার সে লুপ চালাবে, চালানোর পরে সে কন্ডিশনটা চেক করবে, অর্থাৎ একবার হলেও সে আউটপুট আমাকে দেখাবে, তারপরে সে দেখাবে কিনা সে কন্ডিশনের উপরে সে আমাকে ডিপেন্ড করে বলবে, ঠিক আছে? এটাই মূলত ছিল ডু হোয়াইল লুপ। এটাকেও যদি আউটপুট হিসেবে দেখি, আমার সেম আউটপুটটাই আমার চলে আসবে এখানে, ঠিক আছে? কোনো পার্থক্য নেই, শুধুমাত্র সিনট্যাক্সটা কি, হোয়াইলের ক্ষেত্রে প্রথমত এখানে হোয়াইল দিয়ে কন্ডিশনটা দিছিলাম, দিয়ে বডি দিছিলাম, আর ডু হোয়াইলের ক্ষেত্রে এখানে ডু দিয়ে আমরা বডি দিব, এবং লাস্টে এসে আমরা কি করে দিব? এখানে আমরা কন্ডিশন হোয়াইলটার মধ্যে রাখবো, ঠিক আছে? এটাই মূলত ছিল হচ্ছে আমাদের লুপ। আরেকটা আছে আমাদের ফর ইচ লুপ, এটা আমরা যখন অ্যারে করব সেই ক্ষেত্রে আমরা অ্যারেতে আমরা এটা দেখে নিব, ঠিক আছে? ওকে ওকে, তাহলে আমরা এর পরের পার্টে যাই, দেখি এর পরের পার্টে কি আছে। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফাংশন। কিভাবে একটা ফাংশন ডিক্লেয়ার করা হয় বা ফাংশনে কিভাবে কাজ করা হয় আমরা এটা একটু দেখব, ঠিক আছে? তো ফাংশনের মধ্যে কি কি আছে? প্রথমে আছে সিম্পল ফাংশন, সাধারণ আর কি, যেটা কি যা কোড পুনরায় ব্যবহার করে আর কি। এক কথা যদি আমরা একটা ফাংশন আগে থেকে তৈরি করে রাখি, পরবর্তীতে সেই ফাংশনটা আমরা যখন তখন কল করতে পারবো। তাহলে যে আমরা একই কোড যে বারবার লিখতেছি এটা দরকার হবে না। একটা কোড একটা ফাংশনের মধ্যে রেখে দিব, যখন আমার প্রয়োজন পড়বে সেই ক্ষেত্রে আমি কি করব? ওইটাকে জাস্ট খালি কল করব, ফাংশনটাকে কল করলে সে অটোমেটিক্যালি আউটপুট দিয়ে দিবে ওর মতো করে, ঠিক আছে? তো আমরা মূলত আজকে কিভাবে ফাংশন ডিক্লেয়ার করা হয়, প্যারামিটারাইজড ফাংশন, ডিফল্ট ফাংশন, রিটার্ন ফাংশন, এগুলো দেখব, ঠিক আছে? তো যাই, প্রথমত আমার কি করতে হবে? প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমার একটা ফাংশন
ডিক্লেয়ার করতে হবে। তো ফাংশন ডিক্লেয়ার করার জন্য ফাংশন নামে একটা আমার কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটাকে আমার এখানে বলতে হবে ফাংশন। এরপরে ফাংশনের একটা নাম দিতে হবে। তো ফাংশনের নাম হিসেবে আমরা কি দিতে পারি? আমি ফার্স্ট টাইমে ফাংশনের নাম হিসেবে আমি দিলাম ইনফরমেশন। ইনফরমেশন, ঠিক আছে, এটা দিলাম ফাংশনের নাম। ফাংশন দেখেন কিভাবে আমরা বুঝবো যে একটা ফাংশন। ফাংশন বোঝার জন্য যখনই দেখবেন যে কোন একটা লেখা শেষে ফার্স্ট ব্র্যাকেট আছে, সেটাই আমার একটা কি ফাংশন। কোন একটা টেক্সটের পরে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে, সেটাই আমার কি ফাংশন। তো আমরা ফাংশন কি করলাম, প্রথমত ফাংশন কিওয়ার্ড নামে একটা কিওয়ার্ড ছিল একটা ফাংশন নামে, সেটা নিলাম। এরপরে ইনফরমেশন নামে একটা ফাংশনের নাম দিলাম। এরপরে ফাংশনের ব্লক দিয়ে দিলাম, এখানে ব্লক শুরু, এটা ব্লক শেষ। এখন ফাংশনের বডি দিব। আমরা কি বডি দিব? দেখেন আমি যাচ্ছি যে এখানে আমি ইকো করব, কি ইকো করব? ইনফরমেশন গুলো। কার ইনফরমেশন? ধরেন আমি আমার কয়েকটা ইনফরমেশন দিচ্ছি। প্রথমত আমি আমার নাম দিলাম, ঠিক আছে, আমি আমার নাম দিলাম। এরপরে ধরেন আমি আবার ইকো করলাম, এই ইকো করে আমি এখানে আমার হচ্ছে কলেজের নাম দিয়ে দিলাম, সিপিআই পলিটেকনিক। এরপরে হচ্ছে ডিপার্টমেন্টটা দিয়ে দিই, ডিপার্টমেন্টটা দিলাম কি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই কয়টা দিলাম। আর অবশ্যই সবগুলো শেষে আমি লাইন ব্রেকটা ইউজ করে দিই, নয়তো আমার কাজ করবে না, পাশাপাশি চলে আসবে আর কি এক কথায়। তো এইটাকে মূলত বলা হচ্ছে আমার ফাংশন ডিক্লেয়ার করা, ঠিক আছে, এটা কি বলা হয়? ফাংশন ডিক্লেয়ার করা। এখন ফাংশন কিভাবে কল করব আমরা, এর আউটপুট তো আমার দেখতে হবে। আমি যদি এটাকে যদি এখন দেই, এখানে দেখেন এটাকে আমার কিছুই কিন্তু দিচ্ছে না, কিছু দিচ্ছে না। তো এটাকে আমার দেওয়ার জন্য আউটপুট দিতে হবে। এখন কিভাবে ফাংশনটাকে আমি কল করব? জাস্ট ফাংশনের নামটাকে ধরে বলে দিব, তাহলে সে আমার ফাংশনটা কল করা হয়ে যাবে। ফাংশনের নাম কি আমার? এই যে ইনফরমেশন যে কথাটা আছে, ইনফরমেশন, এটাকে জাস্ট কল করে একটা লাস্টে সেমিকোলন দিব। এখন যদি এটাকে আমি রান করি, তাহলে আমার ইনফরমেশনগুলো সেখানে শো করে দিচ্ছে। এটাই তো মূলত হচ্ছে আমাদের ফাংশন কিভাবে ডিক্লেয়ার করা হয়, ঠিক আছে, এটা ছিল ফাংশন ডিক্লেয়ার। এখন যদি আসি প্যারামিটারাইজড ফাংশন, এটা কিন্তু আমার ডিফল্ট ফাংশন। কিভাবে বুঝবো যে ডিফল্ট ফাংশন? যখন দেখবো যে এখানে আমার কোনো প্যারামিটার নাই, এখানে যদি কোনো কিছু ইউজ করি সেটাকে বলা হবে কি প্যারামিটার। এখানে যা ইউজ করবো সেটাকে কি বলা হবে? প্যারামিটার। আর এই প্যারামিটারের ভ্যালু যখন এইখানে দেওয়া হয়, প্যারামিটার ভ্যালু কোথায় দেওয়া হবে? এখানে। এটাকে আমরা আর্গুমেন্ট বলতে পারি বা রিটার্ন টাইপও বলতে পারি, রিটার্ন করবো আর কি, ঠিক আছে। তো দেখি নরমালি আমরা কি করবো, এখন আমরা প্যারামিটার দিয়ে কাজ করবো, ঠিক আছে। তাহলে এটা আমার আর দরকার নেই। আমরা মূলত কিভাবে ফাংশন ডিক্লেয়ার করা হয় এটা বুঝতে পারছি তো, ওকে। এখন দেখবো এখানে যে ইনফরমেশনে যাব। এখন ইনফরমেশন না, যে এখানে আমি একটা নরমাল একটা মেথড বা হচ্ছে ফাংশন বানাই, ফাংশন নাম দিলাম অ্যাড। অ্যাড এর পরে এখানে আমি যাব, গিয়ে আমি দুইটা হচ্ছে ভ্যারিয়েবল নিব, একটা নিব a এবং আরেকটা নিব হচ্ছে আমি b। যেহেতু আমি এখানে কি করতেছি, অ্যাড করব, তো সেই ক্ষেত্রে আমি কি করব, একটা ভ্যারিয়েবল নিলাম, সেই ভ্যারিয়েবলের নাম দিলাম রেজাল্ট। এই রেজাল্টের মধ্যে আমি এই যে আমার a আর যে b টা ছিল সেটাকে আমি কি করে দিলাম, যোগ করে দিলাম। এবং এটার আউটপুটটা আমি এখানে আমি ইকো করে দিই, ঠিক আছে, ইকো করে দিলাম কি রেজাল্ট। রেজাল্ট এখন এই যে এখানে কল করলাম, কিন্তু এখানে আমার কি দিচ্ছে, এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? কারণ আমি এই দুইটা যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি আর ভ্যালু তো আমি দেই নাই, তাই না? তো ভ্যালু তো আমার দিতে হবে, ভ্যালু দিয়ে দিই। যোগ করব, কত কত যোগ করব? আমি দিলাম হচ্ছে 10 আর হচ্ছে 20 যোগ করব। অবশ্যই এখানে কিন্তু মাঝে আমার একটা কমা দিতে হবে, এটা আমার অ্যাড হবে, রাইট, ওকে। তাহলে এইটা হচ্ছে আমার মূলত কি প্যারামিটারাইজড ফাংশন। এই যে এটাকে বলা হচ্ছে আমার কি প্যারামিটার, এটাকে কি বলা হচ্ছে আমার প্যারামিটার। ফাংশনের যে ফার্স্ট ব্র্যাকেট থাকে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যখন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেটাকে বলা হয় হচ্ছে আমার প্যারামিটার। আর এই প্যারামিটারের হচ্ছে ভ্যালুগুলো আমরা দিয়ে থাকি এইখানে, এটাকে বলা হয় আর্গুমেন্ট, রাইট, ওকে, বুঝা গেছে? ওকে, তাহলে এটা আমরা দেখি এখন। জাস্ট এখানে দিলাম, দেখেন কিছু একটা বলতেছে, কি বলতেছে একটু দেখি। ফাংশন অ্যাড ইকো করলো, প্রবলি কোথাও একটা প্রবলেম হয়েছে, দেখি কোনো প্রবলেম হয়নি। 20 আর 10 যোগ করে কত আসলো? 30, ওকে। আমরা কিন্তু এখানে ইকো না করে এটাকে আমরা কি করতে পারতাম, এটা কিন্তু আমরা হচ্ছে রিটার্ন করতে পারতাম, রিটার্ন, ঠিক আছে, এটাকে আমরা রিটার্ন
করতে পারতাম, কিন্তু যদি এখানে এটাকে আমি রিটার্ন করি, রিটার্ন মানে কি বোঝায়, আমি যে দিছি ওটাকে আমাকে ফেরত দাও, তাই না? তো এখন যদি রিটার্ন করার পর যদি আউটপুট দিই, সেক্ষেত্রে কিন্তু আউটপুট আমার আসবে না। কেন আসবে? আমি কি প্রিন্ট করছি? তাই তো আমার আসবে না। তাহলে এটাকে আমার ডিসপ্লে হিসেবে প্রিন্ট করতে হবে। তো এই জন্য আমার কি করতে হবে, এই যে অ্যাড এর যে কাজটা, এইটাকে আমার এখানে এসে আমাকে ইকো করতে হবে। ঠিক আছে, এখানে আমার ইকো করতে হবে। এখন যদি এখানে ইকো করি, তো সেই ক্ষেত্রে আমার আউটপুটটা দিবে। ঠিক আছে, আর এটাকে হ্যাঁ নরমালি যদি আমি এখানে যদি প্রিন্ট করে দিই তাহলে হয়ে গেল। হয় ওখানে নয় এখানে প্রিন্ট করতে হবে, যদি রিটার্ন দিই তাহলে পরে প্রিন্ট করতে হবে। হুম, প্রিন্ট আর ইকোর মধ্যে পার্থক্য কিভাবে থাকে? প্রিন্ট আমরা পাইথনে ইউজ করে প্রিন্ট, এখানে ইউজ করতেছে কি ইকো, জাভাতে ইউজ করতেছে কি এস আউট, অর্থাৎ সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। তারপর হচ্ছে সি, যেটা হচ্ছে সি তে ইউজ করে কি সি বা সি প্লাস প্লাস আমরা প্রিন্ট এফ। এরপরে আছে হচ্ছে কি আমাদের সি শার্পের হচ্ছে আপনার হচ্ছে রিড লাইন, রাইট লাইন, ডকুমেন্ট ডট রাইট লাইন, এরকম। তাহলে আমরা দেখলাম যে একটা ফাংশন কিভাবে কল করতেছে, এবং ফাংশনের পরে হচ্ছে আমরা প্যারামিটারাইজড ফাংশন দেখলাম, ডিফল্ট ফাংশন দেখছি, এবং রিটার্ন কিভাবে করে সেটাও দেখলাম, ফাংশনকে কিভাবে কল করতে হয় এটাও দেখলাম। তো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম, একদম লাস্ট যদি একটা ওভারভিউ দেই, প্রথমত আমরা শিখলাম কি যে কিভাবে প্রিন্ট করতে হয়, এরপরে ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ডেটা টাইপস বুঝছি, অপারেটর দেখলাম, এরপরে হচ্ছে লুপ দেখলাম, তারপর হচ্ছে আমার যে কন্ডিশন গুলো ছিল আর কি, যে কন্ডিশন স্টেটমেন্ট, ইফ ইলস এলিফ, ইলস ইফ, এরপরে হচ্ছে আমার সুইচ, এরপর হচ্ছে লুপের মধ্যে কি কি ছিল, ফর হোয়াইল, ডু হোয়াইল, এবং লাস্ট আমরা দেখলাম ফাংশন। এটাই মূলত হচ্ছে আমাদের বেসিক সম্পূর্ণ বেসিক, এটা হচ্ছে একদম সম্পূর্ণ বেসিক। আরেকটা আছে সেটা হচ্ছে অ্যারে আমরা পরবর্তীতে ক্লাসে দেখে নেব। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা অ্যারে দিয়ে শুরু করব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।